হ্যাঁ, যান। বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আপনারা সবাই জানেন আসন্ন বছরের বাজেট অধিবেশন সামনে মাস থেকে শুরু হবে। সামনে মাসে বাজেট অধিবেশনকে ঘিরে যারা বিভিন্ন বিষয়ে কর নিয়ে কাজ করেন তারা এখন নিজেদের দাবিকে প্রকাশ করছেন যে ধরনের কর সবাই চাইবেন। এই করোনা কালে আপনারা জানেন যে একটা বড় ধরনের আর্থিক বোঝা, অর্থনৈতিক বোঝা সরকারকে বহন করতে হবে। যে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হবে সেটি পোষানো একটি বড় ধরনের চ্যালেঞ্জ সরকারের জন্য। তামাকজাত দ্রব্যের উপরে উচ্চহারে কর আরোপের মাধ্যমে এই ক্ষতি পোষানো অনেকখানি পোষানো সম্ভব, সে কথা বলছেন বিশেষজ্ঞগণ। এছাড়াও তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপের বহুমুখী লাভ রয়েছে, সেটাও বলছেন তামাক কর বিশেষজ্ঞ বা অর্থনীতিবিদ যারা আছেন তারা। এখন আমরা কিভাবে এই অর্থনৈতিক ক্ষতি পোষানো সম্ভব, কি ধরনের তামাক কর তামাক নিয়ন্ত্রণে যারা কাজ করছেন তারা চাইছেন, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে। তা নিয়ে আমাদের আজকের টক শো করোনা কালে কেমন তামাক কর চাই। আহ করোনা কালে কেমন তামাক কর চাই এই বিষয়ের আজকের টক শোতে আমার সাথে উপস্থিত আছেন ইকবাল মাসুদ। ইকবাল মাসুদ ঢাকা হাসিনা মিশনের হেলথ সেক্টরের ডিরেক্টর। আমার সাথে আরো আছেন সুশান্ত সিনহা, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং উনি গবেষক, তামাক জাত দ্রব্যের উপরে কর আরোপ নিয়ে গবেষণা করেছেন উনি। আর আমার সাথে আরো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং ফোকাল পারসন অর্থনীতি গবেষণা ব্যুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রুমানা হক। আমরা শুরু করছি। প্রথমে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো। সবাই নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি যারা বিভিন্ন জায়গা থেকে লাইভে শুনছেন তাদেরকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি শুরুতেই, যে কেননা এটি একটি লাইভ প্রোগ্রাম। এই লাইভ প্রোগ্রাম প্রচারের ক্ষেত্রে নানা ধরনের সীমাবদ্ধতা তৈরি হয় নানা সময়ে, কেননা আমরা মাঝে মাঝে নেটওয়ার্ক ফেল করতে পারি বা অন্যান্য টেকনিক্যাল ত্রুটির কারণে আমরা এটা দেখা বা শোনা না যেতে পারে। সেই সীমাবদ্ধতাগুলো নিশ্চয়ই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই অগ্রিম ক্ষমা চেয়ে দিয়ে শুরু করছে অনুষ্ঠান। প্রথমে আমরা কথা বলবো ঢাকা হাসিনা মিশনের ডিরেক্টর হেলথ সেক্টরের জনাব ইকবাল মাসুদ। জনাব ইকবাল মাসুদ, আপনার কাছে জানতে চাইবো শুরুতেই যে করোনা কালে তামাকজাত দ্রব্যের উচ্চ হারে কর আরোপের কথা বলা হচ্ছে। বিশেষজ্ঞগণ বলছেন যে উচ্চ হারে কর আরোপের মাধ্যমে করোনার ক্ষতি পোষানো সম্ভব। এই যে করারোপ করোনার সময় উচ্চ হারে, এটা কেন প্রয়োজন, কিভাবে এটা আমাদের সহায়তা করবে? হিল্লোল, আপনাকে ধন্যবাদ। আমরা কিন্তু এই করারোপের বিষয়টি শুধুমাত্র যে আমরা এই করোনাকালেই যে কথা বলি তা কিন্তু নয়, কিন্তু আজকে বিশ্ব একটা বিশেষ পরিস্থিতির সম্মুখীন হয়েছে এবং সমগ্র বিশ্ব একটি অর্থনৈতিক দুর্যোগের মুখোমুখি প্লাস স্বাস্থ্যর দুর্যোগের মুখোমুখি। দুইটা বার্ডেন এখন পৃথিবীতে দেখা দিয়েছে। তো আমরা এখন মনে করছি যে বাংলাদেশের যদি আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা এবং স্বাস্থ্যের অবস্থা দুটোই যদি পর্যালোচনা করি, তবে আমাদের যে অর্থনৈতিক অবস্থা আমরা যেটা দেখব যে গত মার্চ এপ্রিল থেকে আমাদের অর্থনৈতিক টাকা মোটামুটি অচল হয়ে গেছে। আমাদের হাজার হাজার কোটি টাকার বাণিজ্য সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সরকারের এই ক্ষতি পুষিয়ে নেওয়া এবং আরও একটি চ্যালেঞ্জ দেখা দিয়েছে করোনাকালীন সময়ে, যে স্বাস্থ্য খাতে ব্যয় বেড়ে যাবে আগামীতে। কারণ আমাদেরকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু নেগলেক্টেড। তো সরকারের এখন ইনভেস্টমেন্ট খুবই বড় প্রয়োজন। তো এই ক্ষেত্রে এই যে অর্থনৈতিক একটা সমস্যা, চাপের মুখে সরকার আছে এবং আপনারা দেখবেন যে তরল্য সংকট কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। যে বাংলাদেশের একটা শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী তারল্য সংকটের একটা দেখা দেবে, যেটা মানুষের হাতে পয়সা থাকবে না, ক্রয় ক্ষমতা থাকবে না। তো এক্ষেত্রে আমাদের যে সরকারের রাজস্ব আয় কিন্তু মানে রাজস্ব আদায়
করা ছাড়া মানে উচ্চ কর আরোপ করা ছাড়া কোনো পথ নেই। এখন সরকার কাদের উপরে কর উচ্চ কর আরোপ করবে, রাজস্ব আদায় করবে, সেটা খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে যে এই দুর্যোগকালীন সময়ে জনসাধারণ ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা মানুষ তার অর্থনৈতিক অবস্থার একটা স্থবিরতা চলে এসেছে। ডে লেবার থেকে হোক আর কোটিপতি হোক না কেন, সে শিল্পপতি হোক না কেন, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির মিলিয়ন মিলিয়ন ডলার স্থগিত হয়ে গেছে, অর্ডার স্থগিত হয়ে গেছে, আমাদের এক্সপোর্ট স্থগিত হয়ে আছে, আমাদের অন্যান্য ব্যবসা বাণিজ্যগুলো স্থগিত হয়ে আছে। তো সাধারণ মানুষ কিন্তু সাফার করছে। তো এই অবস্থায় সাধারণ মানুষের উপরে কর চাপালে আরও একটা বোঝা দেখা দিবে। তা আমরা মনে করি যে তামাক কোম্পানি একটা রাইট মানে অবস্থা আছে সরকার, যে তাদের তামাকের কর বৃদ্ধি করলে এই তারল্য সংখ্যাটা কাটানো সম্ভব। আমরা দেখেছি যে শুধুমাত্র অল্প কিছু কর আরোপ করলেই 10,000 কোটি টাকা অতিরিক্ত সরকার রাজস্ব আদায় করতে পারবে। এবং যদি অনলি 3% মানে 3% যদি সারচার্জ আরোপ করে সরকার, তাহলে সেখান থেকে আরও 1,000 কোটি টাকা তামাক কোম্পানিগুলোর কাছ থেকে আদায় করা সম্ভব। এবং এই কথাগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা। এগুলো WHO, ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস এবং অন্যান্য যেসব গবেষণা প্রতিষ্ঠান আছে তারা গবেষণা করে দেখিয়ে দিয়েছে যে করোনাকালীন এই সময়ে অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য জনসাধারণের উপরে মানে কর আরোপ না করে যেটা ক্ষতিকর পণ্য, যেটা মানুষের হেলথের যে পরিমাণ বার্ডেন তৈরি হয়, তাহলে সেই বার্ডেনটাকে কমানোর জন্য আরও উচ্চ হারে আমরা কর আরোপ করতে পারি। তাতে যেটা হবে যে জনস্বাস্থ্য রক্ষা পাবে, এই তামাকের হাত থেকে মানুষ রক্ষা পাবে এবং হাজার হাজার কোটি টাকা স্বাস্থ্য ব্যয় থেকে রক্ষা পাবে। পাশাপাশি সরকার তারল্য সংকট মেটাতে পারবে এবং বাল্ক অফ মানি অ্যামাউন্ট সেখান থেকে এই তামাক কোম্পানি থেকে তারা নিতে পারবে। এর ফলশ্রুতিতে যেটা হবে, যেটা সরকার তার অর্থনীতির চাকা সচল করতে সাহায্য করবে এবং আবার অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে সাহায্য করবে। তো এই জন্য আমি বলছি যে তামাক কোম্পানি এমন একটি ব্যবসা যেটা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক এবং হানিকারক, যেটার উপরে কর আরোপ করলে জনগণ ক্ষতিগ্রস্ত হবে না। এটা কোম্পানির উপরে কর আরোপ করতে হবে এবং সারচার্জ আরোপ করতে হবে, যাতে জনগণের উপরে করের বোঝা কমানো যায় এবং এই ক্ষতিকর পণ্য থেকে যারা ব্যবসা করছে তাদের উপরে কর আরোপ করে জনস্বাস্থ্য রক্ষা করা যায়। ধন্যবাদ ইকবাল মাসুদ, আপনার কাছে আবার আমরা আসব। আমরা এখন একটু সুশান্ত সিনহা আপনার কাছ থেকে শুনে নিতে চাই যে সরকার এই যে আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আমাদের কর ব্যবস্থার মধ্যে একটা বড় ধরনের ফাঁকি রয়েছে। তো আপনার কাছে মূলত শুনতে চাই যে কি ধরনের ফাঁকি এই কর ব্যবস্থার মধ্যে রয়েছে, কোথায় কোথায় এই সমস্যাগুলো রয়েছে এবং এই সমস্যাগুলো সমাধানে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সুশান্ত সিনহা। ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাকে প্রথমে বলি যে বাংলাদেশে আসলে সিগারেট বা বিড়ি তামাকজাত পণ্যের ব্যবহারটা কেমন। এই ব্যবহারটা আমরা সবাই জানি। শুধু আমি একটা ছোট্ট তথ্য দিই, সেটি হচ্ছে বাংলাদেশে প্রতিদিন 23 কোটি স্টিক সিগারেট কিন্তু খাওয়া হয় বা সেটা বিক্রি হয়। 23 কোটি স্টিক সিগারেট মানে একটা সিগারেটে যদি 1 টাকা করে বাড়তি নেওয়া হয়, তাহলে কিন্তু প্রতিদিন 23 কোটি টাকার বাড়তি আসে। তাহলে এই বাড়তি টাকাটা কে পায়? এটি কিন্তু সরকারের ঘাড়ে রাজস্বটা যায় না, এটি কিন্তু যে কোম্পানি আছে, যাদের ডিস্ট্রিবিউটর আছে, তাদের ঘাড়ে যাচ্ছে বা দোকানিদের ঘাড়ে যাচ্ছে, পকেটে যাচ্ছে। তাহলে এই তথ্যটা আমি বলছি যে 8,400 কোটি স্টিক বাংলাদেশে প্রতি বছর সিগারেটের উৎপাদন হয়। এটা 2017 সালের তথ্য। 18 সাল, 19 সাল, এই 2 বছরে কিন্তু সিগারেটের উৎপাদন আরো বেড়েছে। ধরা হয় যে এটি প্রায় হচ্ছে 9,000 কোটি স্টিক বাংলাদেশের সিগারেট। যদি সেটা হয় সেটা কিন্তু আরো বাড়বে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে সিগারেটের যে রাজস্ব ফাঁকির কথা বলে, প্রথমেই বলে আসা দরকার যে ভালো করে দরকার যে আমরা সবাই এক কথাই বলি, কদিন ধরে খুব বড় আলোচনা চলছে সিগারেটের রাজস্ব নিয়ে। সবাই বলছে যে সবচেয়ে বড় খাত রাজস্ব আদায়। হ্যাঁ, রাজস্ব আদায়ের সবচেয়ে বড় খাত তামাক থেকে আসে, সিগারেট থেকে আসে। প্রশ্ন হচ্ছে এই টাকাটা দেয় কে? আমরা যদি দেখি শুধু একটি বাংলাদেশে যে টোটাল সিগারেট কোম্পানিগুলো আছে, সেই সিগারেট কোম্পানিগুলোর মধ্যে এককভাবে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি 64% তার মালিকানা। তারা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টে বলছে যে 2019 সালে তারা 22,600 কোটি টাকা রাজস্ব দিয়েছে। প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে সবাই বলছে যে হ্যাঁ, মোট 26,000 কোটি টাকা রাজস্বের মধ্যে এককভাবে বিএটি দিচ্ছে 22,600 কোটি টাকা। কিন্তু এই 22,600 কোটি টাকার মধ্যে ট্যাক্স, ভ্যাট যদি আমরা হিসেব করি, মূলত যেটা জনগণ দেয়, যেমন ভিএটি, এসডি মানে সাপ্লিমেন্টারি ডিউটি, তারপরে হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ এবং হচ্ছে কাস্টমস ডিউটি, এই টাকাটা যদি হিসেব করি আমরা, তাহলে কিন্তু দেখবো 21,643 কোটি টাকায় কিন্তু এসছে। এই যে বিএটি যে 22,630 কোটি টাকা দিয়েছে, এর মধ্যে 21,643 কোটি টাকায়
অর্থাৎ 97% যে কর সেটি কিন্তু দিয়েছে জনগণ, অর্থাৎ যারা বিড়ি খাচ্ছে, সিগারেট যারা খান, সেই ধূমপায়ীরা দিচ্ছেন। তাহলে এই টাকাটার কোম্পানি কত দিল? কোম্পানি কিন্তু প্রফিট করেছে এই বছরে 925 কোটি টাকা। তার আর কত রাজস্ব, অর্থাৎ তার যে লাভ হয়েছে সেই লাভ থেকে রাজস্ব দিয়েছে, বা তার সমস্ত আয় থেকে যে রাজস্বের পরিমাণ সেটি কিন্তু 816 কোটি টাকা। তাহলে আপনি হিসেব করেন, কোম্পানি বলছে আমরা 22,600 কোটি টাকা রাজস্ব দিচ্ছি, এর মধ্যে সত্যিকার অর্থে তাদের অংশ কিন্তু লেস দেন 3%, অর্থাৎ 816 কোটি টাকা। বাকি 21,000 যে হিসেবটা দিলাম, 21,600 কোটি টাকা কিন্তু দিচ্ছে যারা সিগারেট খাচ্ছেন, ধূমপায়ীরা। তাহলে এই কারণে আমাদেরকে আমাদের এখন প্রশ্ন তোলা দরকার যে সিগারেটের রাজস্বটা আসলে কে দেয়? দেয় জনগণ। সুতরাং জনগণের রাজস্বটা তারা কালেক্টর হিসাবে শুধুমাত্র এনবিআর এর কাছে জমা দেয়। সেখানেও কত রকম ফাঁকি আছে। আরেকটা তথ্য এখানে দিয়ে শেষ করছি আমি, সেটি হচ্ছে জাতীয় রাজস্ব। আপনাকে একটা তাহলে এই একটা সাপ্লিমেন্টারি প্রশ্ন করি যে আপনি হিসেব করে দেখিয়েছেন যে ট্যাক্সটি বলা হচ্ছে তামাক কোম্পানি দিচ্ছে, এটা আসলে তামাক কোম্পানিরা জনগণ দিচ্ছে। তাহলে প্রতি বছর যে সর্বোচ্চ কর প্রদানকারী হিসেবে তামাক কোম্পানিকে সরকার পুরস্কার দিচ্ছে, এটা কি ভুল? না, এখন এই ভুল থেকে আমরা ভুল ঠিকের জায়গায় যাব না। যদি আমরা এনবিআর এর যে মূল মোটোটা, এনবিআর হচ্ছে সরকারের রাজস্ব আদায়ের জায়গা, সেই এনবিআর কি করছে আমরা ছোট্ট দুটি উদাহরণ দেই। এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, তিনি যখন গত দিন ছিলেন, গত বাজেটের আগে, তিনি কিন্তু অনেকগুলো ছাড় দিয়ে গেছেন। কি ধরনের ছাড় সেটি বলছি, যে এনবিআর এর মূল জায়গা হচ্ছে রাজস্ব আদায় করা। সেখান থেকে কিন্তু এনবিআর পাওনা 400 কোটি রাজস্ব সিগারেট কোম্পানিগুলোকে ফেরত দিয়েছে। সেটি কি? সেটি হচ্ছে ইনপুট ক্রেডিট সুবিধা। অর্থাৎ কোন পণ্য যদি আপনি কাঁচামালের সময় যদি 15% ভ্যাট দেন, আবার সেটা যখন ফিনিশ করবেন, অর্থাৎ আপনি তামাক পাতা কিনলেন তখন 15% ভ্যাট, আবার এই তামাক পাতা দিয়ে যখন সিগারেট, বিড়ি, জর্দা, গুল বানাবেন সেটার উপরে 15% ভ্যাট আছে। সুতরাং একই পণ্যে দুইটা ভ্যাট, সব পণ্যের ক্ষেত্রে এটা কিন্তু বন্ধ রয়েছে। শুধুমাত্র তামাক স্বাস্থ্য ক্ষতিকর বলে তামাকের উপরে এটা কিন্তু বহাল, সিগারেটের বহাল ছিল। গত বছর এই ইনপুট ক্রেডিট সুবিধা কিন্তু প্রত্যাহার করে নেওয়া হচ্ছে গোপনে, অর্থ বিলেও সেটি উল্লেখ নাই। এতে কি হচ্ছে? 400 কোটি টাকা রাজস্ব, পাওয়া রাজস্ব এনবিআর কিন্তু কোম্পানিগুলোকে ফেরত দিতে বাধ্য হয়েছে। এইটি এক। দ্বিতীয়ত হচ্ছে, আমরা যদি আরেকটি খেয়াল করি, যে আজকে যদি আমরা খেয়াল করি যে রাজস্ব আয়ের ক্ষেত্রে এনবিআর এর যদি মূল জায়গাটা যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু দেখবো গত বছরও 10% তামাক পাতা রপ্তানি করলে শুল্ক দেওয়ার কথা ছিল, যেটি তার আগের বছর ছিল 25%। তাহলে এনবিআর যে তামাক পাতায় রপ্তানি হোক না কেন, সেখান থেকে একটি 25% বা 10% যদি আমি ধরি রাজস্ব পেত, তাহলে আমরা এখন হিসেব করি, এটি গত অর্থ বছরে মোশাররফ হোসেন ভূঁইয়া যখন এনবিআর এর চেয়ারম্যান, তিনি কিন্তু এটি প্রত্যাহার করে নিয়েছেন। শূন্য শুল্ক, এখন তামাক পাতা রপ্তানি করলে কোনো শুল্ক দিতে হয় না। তাহলে এই শুল্কটা দিতে হলো না কাকে? কোম্পানিকে দিতে হলো না। হারালো কে রাজস্ব? এনবিআর রাজস্ব হারালো। কত টাকা হারালো? ছোট্ট করে একটা হিসাব দিই। গত অর্থ বছরে, অর্থাৎ 18-19 অর্থ বছরে 6,34,00,000 ডলারের তামাক পাতা রপ্তানি হয়েছে। এর 10% যদি আমি কর ধরি, তাহলে কিন্তু আমরা 52 কোটি টাকা এনবিআর রাজস্ব হারিয়েছে। রাজস্ব হারালো কিভাবে? এই টাকাটা কোম্পানি পেল, বিনিময়ে রাজস্ব হারালো সরকার। এবছর চলতি অর্থ বছরে 7.5 কোটি ডলারের তামাক পাতা রপ্তানির পরিকল্পনা আছে। অর্থ বছরের প্রথম 8 মাসে ফেব্রুয়ারির মধ্যে রপ্তানি হয়েছে 6,44,00,000 ডলারের তামাক পাতা রপ্তানি হয়েছে। এটারও যদি 10% ধরি আমি এই অর্থ বছরে, এখানেও কিন্তু দেখবো প্রায় 64 কোটি টাকা রাজস্ব হারাবে জাতীয় রাজস্ব বোর্ড। তাহলে জাতীয় রাজস্ব বোর্ডে যে 64 কোটি টাকা রাজস্ব হারাবে, এই টাকা দিয়ে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আগে বলেছি যে ইনপুট ক্রেডিট সুবিধায় যে 400 কোটি টাকা এনবিআর রাজস্ব হারালো, আপনারা বলতে পারেন যে এটি কত টাকা? এই টাকা দিয়ে, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক বছরের বাজেট ছিল 400 কোটি টাকা কম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কয়েক হাজার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী পড়াশোনা করে, তাদের জীবনযাপন চলে ওই বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বেরোচ্ছে, তাদের এক বছরের বাজেট কিন্তু 400 কোটি টাকার কম। তাহলে তামাক কোম্পানিকে আপনি ইনপুট ক্রেডিট সুবিধা দিয়ে যে 400 কোটি টাকা ছেড়ে দিলেন, সেই টাকা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আপনি জানেন যে এর গুরুত্ব কতটুকু। কোভিড শুধু না, সারা বছর জুড়ে এই হাসপাতাল থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু চিকিৎসা নেয়। তাহলে এনবিআর এর রাজস্ব কিন্তু ছেড়ে দিচ্ছে রাজস্ব। তাহলে ছেড়ে দিলে কিন্তু সে নতুন করে রাজস্ব আদায় করার কথা যখন বলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে তামাকের যদি কর কাঠামোটা দেখি আমরা, গেল 10 বছরের হিসেব করলে দেখা যাবে যে আপনার জনগণের পোর্শনটা কিন্তু বাড়ছে। অর্থাৎ আমি একটা হিসেব করে বলি, হয়তো অধ্যাপক রুমানা হক আছেন, তিনি আরো ডিটেলস করে বলবেন বা ধরিয়ে দেবেন বিষয়টি। সেটি হচ্ছে, আমরা বলছি যে তামাকের, সিগারেটের দাম বেড়েছে, কিন্তু দামটা বাড়লো কিভাবে? আমরা বলছি যে দামটা বেড়েছে, মূল্য স্তর বাড়ানো হচ্ছে, ট্যাক্স কিন্তু বাড়েনি।
সহজ করে একটু হিসাব করে বলি যে গেল 5 বছরে যে আমরা দেখছি যে সাপ্লিমেন্টারি ডিউটি এসডি এটি মাত্র 63 থেকে 65% হয়েছে, 2% বেড়েছে। অথচ এই সময়কালে সিগারেটের দাম, খোলা বাজারের যে দাম, সেই দামটি কিন্তু বাড়ানো হয়েছে প্রায় 130 টাকার মতো, সর্বোচ্চ স্তরের কথা বলছি। তাহলে এই হিসাব করলে দেখা যাচ্ছে এই যে দাম বাড়লো 130 টাকা বা 100 টাকাও যদি বা 50 টাকাও যদি ধরি, 50 টাকা দাম বাড়লে তার উপরে 65% রাজস্ব পাবে এনবিআর, আর বাকিটা কিন্তু পাবে কোম্পানি। অর্থাৎ এনবিআর এর কর কাঠামোটা এমন যে কোম্পানিরও লাভ হবে, সরকারেরও রাজস্ব বাড়বে, পকেট ফাঁকা হবে জনগণের, স্বাস্থ্য ক্ষতি হবে জনগণের। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে এমন ভাবে কর হওয়া উচিত যে কোম্পানির নয়, সরকারের ঘরেই পুরোটা রাজস্ব যাবে। এই 65%-এর জায়গায় যদি 70% করতো, ওই মূল্যস্তর যদি না বাড়াতো, তাহলে কোম্পানির প্রফিট কম হতো, রাজস্ব বাড়তো কিন্তু সরকারের। এইখানে আমি একটা হিসাব দিচ্ছি যে আয়করের কথা বললাম, আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির কথা আবারও বলছি এই কারণে, কারণ যেহেতু 64% সমস্ত সিগারেটের বাজার তার হাতে। আপনার কাছে আমরা আবার আসবো ঘুরে আসবো আমরা এর মধ্যে একটু অধ্যাপক ডক্টর রুমানা হকের কথা শুনে নিতে চাই। ধন্যবাদ, আপনি অনেক উপাত্ত দিয়েছেন আমাদেরকে, এবং এটা থেকে প্রমাণিত হয় যে তামাক কোম্পানি যে ট্যাক্সের হিসাব দিচ্ছেন সেটা আসলে তামাক কোম্পানি পরিশোধ করে না, পরিশোধ করে জনগণ। সেখানে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন থেকে যায় যে তামাক কোম্পানি কে যে ট্যাক্স প্রদানকারী হিসেবে সরকার চিহ্নিত করে থাকেন, যতখানি দেখানো হয় ততখানি তো নয়, এর মাত্র 3%। এখন আমি ডক্টর রুমানা হকের কাছে প্রশ্ন করব, আপনার কাছে জানতে চাইছি যে এই যে সুনির্দিষ্ট করের দাবি এখন তুলেছেন তামাক অর্থনীতিবিদ যারা আছেন, যে তামাকজাত দ্রব্যের উপর সুনির্দিষ্ট সম্পর্ক শুল্ক আরোপ করতে হবে। তো আমাদের বর্তমান যে কর ব্যবস্থা রয়েছে সেই কর ব্যবস্থাতে তাহলে ত্রুটিটা কোথায় যে আমাদের সুনির্দিষ্ট কর আরোপ করতে হবে, এবং সুনির্দিষ্ট কর আরোপ করা হলে কিভাবে আমরা লাভবান হব? ডক্টর রুমানা হক। ধন্যবাদ। প্রথমেই বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসি তাদেরকে এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এবং আমাকে এখানে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আগের দুজন বক্তা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে আসলে বর্তমান পরিস্থিতিতে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে দেশের, সেটার জন্য সরকারকে যে আরো রাজস্ব আয় করতে হবে এবং এর বিভিন্ন উপায় আমাদেরকে খুঁজে দেখতে হবে। সেই সাথে তারা আরো বলেছেন যে এই তামাকের উপর কর বসিয়ে আসলে আমরা এই রাজস্ব আদায় করতে পারি, যেটা আমাদের এই কোভিড কালীন যে সংকট এটা মোকাবেলায় অবশ্যই আমাদেরকে সাহায্য করবে। সুশান্ত সিনহা যথার্থই তিনি বলেছেন যে কিন্তু আমরা আসলে কোন ভাবে কর আদায় করব। তামাকের উপর কর আমরা বহু বছর ধরে আদায় করছি, কিন্তু তারপরেও শুভঙ্করের ফাঁকিটা কোথায়? এবং এই তামাকের উপর কর সময়ের সাথে সাথে বাড়ানোও হয়েছে, কিন্তু তারপরেও আমরা যেই হারে চাচ্ছি যে আমাদের ধূমপায়ীর সংখ্যা বা তামাক ব্যবহারের সংখ্যা কমে আসুক, সেভাবে কেন আমরা প্রত্যাশিত ফলাফল পাচ্ছি না? এটার কারণই হচ্ছে আসলে আমাদের একটা ত্রুটিপূর্ণ তামাক কর কাঠামো। আমরা যেভাবে করটা আদায় করি সেটা হলো একটা অ্যাড ভ্যালোরেম পদ্ধতিতে, অর্থাৎ তামাকের যে বাজারের খুচরা মূল্য আছে তার একটা শতাংশ হারে আমরা কর বসাই, তাহলে যেই মূল্যে তামাক বিক্রি হচ্ছে তার একটা অংশ সরকারের ঘরে যাবে রাজস্ব হিসাবে, আর একটা অংশ আমাদের কোম্পানি তার লাভ হিসাবে ঘরে তুলবে। এখন কিছু এইভাবেই আমরা চলছিলাম। এরপরে আমরা তখন একসময় বোঝা গেল যে আসলে আমাদের তামাকের দামগুলো এত কম যে ধরেন জর্দা, গুল বিশেষ করে আমি বলবো, এমনকি আমাদের লো টিয়ারের যে সিগারেট গুলো আছে এগুলো এত কম মূল্য যে এর উপর যদি আপনি অনেক 80% হারেও কর বসান তাহলেও কিন্তু দাম খুব বেশি হচ্ছে না। ধরেন আমি যদি বলি যে 2 টাকা দামের একটা গুল পাওয়া যায়, এটার উপর যদি আপনি 100% হারেও কর বসান তাহলে 2 টাকার সিগারেটটা গুলটা হয়তো 4 টাকা হয়ে যাবে। তো যেহেতু আমাদের দামের যেই তামাক দ্রব্যগুলোর যে দাম এগুলো যেহেতু খুব অল্প ছিল, এজন্য একসময় কি করা হলো যে আমরা এই দামগুলোকেও বাড়ানোর প্রস্তাব দিয়েছি। সুতরাং যে বেস প্রাইসটা যার উপর কর বসবে সেটাও বাড়ানো হয়েছে। কিন্তু যেহেতু মূল্যের উপর ভিত্তি করে কর কাঠামো, সেজন্য দাম যখন বেড়েছে, সুতরাং যেটা সুশান্ত সিনহাও একটু আগে বলেছেন যে 1 টাকা দাম বাড়লে তার একটা অংশ সরকারের কাছে রাজস্ব হিসাবে যাচ্ছে, আরেকটা অংশ কিন্তু ঠিকই তামাক কোম্পানির কাছে যাচ্ছে। সুতরাং এই যে বাজারে যে মূল্যটা আছে, যে দামে তামাক বিক্রি হয় সেটা যত বাড়বে
তার উপরে কর বসালেও একটা অংশ কিন্তু আসলে তামাক কোম্পানির ঘরেই যাবে, সুতরাং তারা কিন্তু খুশি হচ্ছে। সুতরাং যে লাভটা সেটা সরকার একটু রাজস্ব পেলেও কিন্তু আসলে তামাক কোম্পানির ঘরেও মুনাফা হিসাবে সেটা যাচ্ছে। তাহলে এখন করণীয় কি, যেটা আমাদের ইকবাল মাসুদ ভাই উনিও বলছিলেন যে আমরা চাই আসলে তামাকের উপর এমন ভাবে কর বসানো হোক যেন মানুষ, ভোক্তা আসলে তামাক ব্যবহার কমায়, সরকারের রাজস্ব বাড়ে, আবার কোম্পানিরও যেন মুনাফা না হয়। এই সবগুলো অর্থাৎ জনস্বাস্থ্যের দিক থেকে চিন্তা করে আমরা যদি অকাল মৃত্যু কমাতে চাই, তাহলে আমাদের ব্যবহার কমাতে হবে তামাকের, এই কর কাঠামোর সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে। সেই সাথে রাজস্বও বাড়াতে হবে সরকারের, কিন্তু আমরা চাই না যে এর থেকে কোম্পানি লাভবান হোক। এই সবগুলো উদ্দেশ্য যদি আমরা সমাধান করতে চাই বা আমরা সেটাকে যদি অ্যাচিভ করতে চাই, তাহলে আরেকটা উপায় হচ্ছে আমরা যদি সুনির্দিষ্ট কর আরোপ করি, তাহলে যেটা হবে এখানে প্রতি প্যাকেট বা যে কন্টেইনার যেটার মাধ্যমে যে ধোঁয়াহীন তামাক যেগুলো বিক্রি হচ্ছে প্যাকেটের উপরে বা কৌটার উপরে, সেরকম যদি আমরা প্যাকেটের উপরে অর্থাৎ কোয়ান্টিটি কি পরিমাণ সেটার উপরে যদি কর বসাই, অর্থাৎ প্রতি প্যাকেট তারা বিক্রি করলে সেটার উপর একটা সুনির্দিষ্ট হারে একটা কর বসাবে, তাহলে কি হবে যে এই পুরো টাকাটাই কিন্তু আসলে সরকারের রাজস্ব হিসাবে যাচ্ছে। সুতরাং তারা যত প্যাকেট বিক্রি করবে সেই অনুযায়ী সেই প্যাকেটের উপরে, প্রতি প্যাকেটের উপর যত কর হবে গুণ দিয়ে সেই টাকাটা সরকারের ঘরে যাবে। এর ফলে কি হবে, আমাদের দামটা বাড়বে, জনগণের ব্যবহার কমবে, অকাল মৃত্যু কমবে, সরকারের ঘরে রাজস্ব যাবে, কিন্তু কোম্পানি লাভবান হবে না। কারণ অ্যাড ভ্যালোরাম পদ্ধতিতে, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করছিলাম, যে দামের একটা অংশ কিন্তু কোম্পানির কাছে, দাম বাড়ালে সেই সাথে যদি আমরা ট্যাক্স রেটও বাড়াই, অ্যাড ভ্যালোরাম পদ্ধতিতে একটা অংশ কোম্পানির কাছে চলে যায়, যেটা আমাদের কাছে কাম্য নয়। সেই সাথে আরো কিছু কাজ আমাদের দরকার, যে আমাদের যে তামাকের যে এখন কর কাঠামোটা আছে, আমরা বারবার বলেছি, বিশেষ করে সিগারেটের ক্ষেত্রে যে বহু স্তর বিশিষ্ট কর কাঠামো আছে, এখানে 4টা স্তর। এখানে আমার যদি সবচেয়ে যেটা প্রিমিয়াম কোয়ালিটির সিগারেট, সেখানে যদি কর বসানো হয়, আমি মিডিয়াম যে কর কাঠামো যে সিগারেট আছে সেটাতে যাব। মিডিয়াম সিগারেটের দাম যদি কর বৃদ্ধির মাধ্যমে বাড়ানো হয়, আমি আবার লো টিয়ারে যাব। তাহলে কি হচ্ছে, আমার কাছে কিন্তু কোনো না কোনো অপশন রয়ে যাচ্ছে তামাকের মধ্যে, যে আমি এই সিগারেটে সুইচ করতে পারি, যে দামি সিগারেট থেকে কম দামি সিগারেটে আসতে পারি। আবার ধরেন সিগারেট থেকে আমি বিড়ি খেতে পারি, যেটা আরো কম দাম, আবার বিড়ির থেকে আমি চলে যাব ধোঁয়াহীন তামাক জর্দা গুলে, কারণ সেটা আরো কম দাম। সুতরাং আমাদের কর কাঠামোটাও এমন হতে হবে যাতে আমরা এই যে সুইচ করার যে প্রবণতা থাকে মানুষের মধ্যে বা সুযোগ থাকে, এটাকেও আমরা বন্ধ করতে চাই। তাহলে এমন ভাবে কর বাড়াতে হবে যেন মানুষ ওই প্রিমিয়াম ব্র্যান্ড থেকে আবার লো টিয়ার একটা কম দামি সিগারেট, বা সিগারেট থেকে বিড়ি, বা বিড়ি থেকে জর্দাগুল, এগুলোতে তারা সুইচ করতে না পারে। তাকে যেন একদম আমরা এমন ভাবে কর কাঠামো তৈরি করে এমন ভাবে দাম বাড়াবো যেন সে তামাক সেবনই বন্ধ করে দেয়। এক্ষেত্রে আরেকটা বিষয়, অনেক সময় আমরা অনেকেই বলে থাকে যে সিগারেট একটা আসক্তি তৈরি করে। এই আসক্তি থেকে আসলে দাম বাড়িয়ে কোনো লাভ হয় না, কর কাঠামো পরিবর্তন করেও লাভ হবে না, কারণ যে একবার আসক্ত হয়েছে সে আর ছাড়বে না। আমি তাদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে তাহলে আমাদের যারা ইয়াং যে জনগোষ্ঠী আছে, যারা এখনো আমাদের দেশের, আমরা যদি পপুলেশন পিরামিড দেখি, আমাদের একটা বড় অংশ আসলে মেজর যে অংশটা, তারাই কিন্তু তরুণ। এই তরুণ জনগোষ্ঠী যেন তামাক গ্রহণ শুরু না করতে পারে, তাদের যেন ক্রয় ক্ষমতার বাইরে থাকে, সেজন্য কিন্তু আমাদেরকে এই কর কাঠামোটাকে পরিবর্তন করে এমন ভাবে দাম বাড়াতে হবে যেন এটা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। এখন প্রসঙ্গ হচ্ছে যে আমাদের এই করোনাকালীন সময়ে, এখানে একজন আমি দেখতেও পাচ্ছি প্রশ্ন করেছেন যে আমরা কিন্তু এটা স্বীকার করেছি যে করোনার সময়ে কিন্তু আসলে আমাদের যেটা হয় যে আমাদের যারা ধূমপায়ী তাদের কিন্তু 14 গুণ বেশি এই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা। এবং এই সময়ে আমাদের কিন্তু একটা সুযোগ যে আমরা যদি তামাকের উপর কর নির্ধারণ করে এগুলোকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে পারি, বিশেষ করে যারা তরুণ জনগোষ্ঠী আছে তারা যেমন ধূমপান করা থেকে বা যে কোনো ধরনের তামাক গ্রহণ থেকে বিরত থাকবে, সে সাথে যারা আসক্ত তারাও কিন্তু আসলে কম তামাক গ্রহণ করবে, যেটা তাদের জন্য আসলে ইমিউন সিস্টেম তৈরি করা বা তাদেরকে সুস্থ থাকার জন্য আসলে সাহায্য করবে। আমি এই পর্যন্তই বলে শেষ করছি। আমি আশা করছি যে পরবর্তী রাউন্ডে এসে আমি আবার
কথা বলতে পারবো। ধন্যবাদ আপনাকে চমৎকার করে ব্যাখ্যা করার জন্য, যে আমাদের যে অ্যাডভ্যালোরিয়াম পদ্ধতি বর্তমানে রয়েছে সেটার ত্রুটি কি, এবং এটা থেকে আমাদেরকে মুক্তি পেতে গেলে যে সুনির্দিষ্ট করার পদ্ধতিতে আমাদের যেতে হবে, সেই বিষয়টি এখন স্পষ্ট হয়েছে বলে মনে করি যারা আমাদের শুনছেন তাদের সবার কাছে। আমি আবার ফিরতে চাই ইকবাল মাসুদের কাছে। আমি আমি এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমি কয়েকটি মন্তব্য নিতে চাই। এর মধ্যে ফারহানা জামান লিজা বলেছেন উপযোগী টপিক। আয়োজকদের ধন্যবাদ ফারহানা আমাদের সাথে থাকার জন্য। শুভ অসাধারণ আয়োজন, ধন্যবাদ আপনাকেও। এখানে একটি প্রশ্ন করেছিলেন কণিকা আজাদ, এটা কোভিড-19 রোগে যে তামাকের প্রভাব সে বিষয়টি নিয়ে। আপনি নিশ্চয়ই আপনার জবাবটি পেয়েছেন। প্রফেসর রুমানা হক আপনার জবাবটি দিয়েছেন। আমরা এখানে একটা প্রশ্ন দেখতে, মাননীয় প্রধানমন্ত্রী 2040 সালে তামাক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল তামাকজাত দ্রব্যের কর কাঠামোতে সুনির্দিষ্ট কর ব্যবস্থা যুক্ত করা অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এই বিষয়টি আমরা তুলে আনতে চাই। প্রথমে যে একজন যে প্রশ্ন করেছেন 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করা, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। এই যে 40 সালের মধ্যে তামাক মুক্ত করার লক্ষ্য, এই লক্ষ্য নিয়ে একটা রোড ম্যাপও তৈরি করার কাজ করছে। আমরা সবাই জেনেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কি একার দায়িত্ব এই 2040 মাধ্যমে তামাক মুক্ত করা? আমরা জানি যে ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু একটা দারুণ পদক্ষেপ নিয়েছে। পদক্ষেপটি হচ্ছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে এই করোনাকালীন সময়ে যেহেতু করোনা স্বাস্থ্য ঝুঁকি 14 গুণ বাড়িয়ে দেয়, যেটি প্রফেসর রুমান হক বলেছে, 14 গুণ বাড়িয়ে দেয় ধূমপান, তামাকের ব্যবহার। সুতরাং এই সময় যেন তামাক উৎপাদন এবং ব্যবহার, ডিস্ট্রিবিউশন নিষিদ্ধ করা হয়। তো সেটি সফল হয়নি, কিন্তু একটি চিন্তার সূচনা করেছে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা মনে করি আমাদের পক্ষ থেকে স্যালুট স্বাস্থ্য মন্ত্রণালয়কে। এই শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের এই যে 2040 সালের লক্ষ্য, প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি, সেইটা অর্জনে অন্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কি ভূমিকা রয়েছে, তাদের দায়িত্ব কি রয়েছে? ইকবাল মাসুদ, আপনার কাছে প্রশ্ন। ধন্যবাদ হিল্লোল, আপনি যথার্থই বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমটি বাস্তবায়িত হলেও একটা মাল্টি সেক্টরাল রেসপন্স দরকার, যেখানে সামগ্রিকভাবে সমস্ত মন্ত্রণালয় এবং সমস্ত সেক্টরকে ইনভলভ করতে হবে। আপনি যে উদাহরণটা বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় একটা চিঠি দিয়েছে শিল্প মন্ত্রণালয়কে, শিল্প মন্ত্রণালয়ের কাছ থেকে সেই চিঠিটি রেসপন্সটা ভালো ছিল না। এখন শিল্প মন্ত্রণালয় যদি সহযোগিতা না করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে, তাহলে তো তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম তো বাস্তবায়ন করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা যদি আরও কয়েকটা উদাহরণ সুস্পষ্টভাবে দেখি, যে ইলেকট্রনিক সিগারেট যেটা ভ্যাপ, যেটা বর্তমানে তরুণদের মধ্যে ব্যাপক প্রচলিত হচ্ছে, অন্যান্য দেশে বাণিজ্য মন্ত্রণালয় সেটা কিন্তু নিষিদ্ধ করেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এটা নিয়ে এখনো ভাবেও নাই। তো তেমনিভাবে আমরা যদি চাষ নিয়ন্ত্রণ করতে চাই, চাষিদেরকে প্রণোদনা দিয়ে বিকল্প চাষের দিকে নিয়ে যেতে চাই, তাহলে কৃষি মন্ত্রণালয়কে কিন্তু এখানে সম্পৃক্ত হতে হবে। যদি আমি মানুষকে সচেতন করতে চাই, তাহলে এখানে তথ্য মন্ত্রণালয়ের একটা বড় ভূমিকা আছে, কারণ তথ্য মন্ত্রণালয়ের হাতে মিডিয়া আছে এবং রুট লেভেল পর্যন্ত কিন্তু তারা মানুষের কাছে বিভিন্ন তথ্যপত্র পৌঁছে দিচ্ছে। আমি যদি আইন প্রয়োগের কথাটা বিবেচনায় রাখি, তাহলে আইন মন্ত্রণালয়ের একটা জুডিশিয়ারি সিস্টেমের উপরে কিন্তু একটা প্রভাব পড়ে, আইন মন্ত্রণালয়ের উপরে কিন্তু প্রভাব পড়ে। আবার যদি আমি মাঠ পর্যায়ে বাস্তবায়ন দেখি, তাহলে কিন্তু সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু এখানে একটা ভূমিকা আছে। তো আমরা যেটা দেখছি যে এখানে মাল্টি সেক্টরাল ইনভলভমেন্ট ছাড়া যেটা তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব না। যে কারণে আমরা যখন তামাক নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করেছিলাম, সেই সূচনা লগ্ন থেকেই কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইন বা 2005 সালে হওয়ার সাথে সাথে একটা ন্যাশনাল টাস্কফোর্স কমিটি কিন্তু গঠন করা হয়েছিল, যে টাস্কফোর্স কমিটিতে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যরা কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে এবং তারা তামাক নিয়ন্ত্রণের বাস্তবায়ন করে থাকে। আমি আরও উদাহরণ দিতে চাই, যদি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে ইনভলভ না করতে পারি, তাহলে সেই পৌরসভা, সিটি কর্পোরেশন, লোকাল গভর্নমেন্টের কোনো জায়গায় কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় যেতে পারবে না। তো এই জন্যই আমি মনে করি যে একটা সমন্বিত উদ্যোগ দরকার। আমি দুইটা উদাহরণ দিব।
এসডিজি গোল 3 সুস্পষ্টভাবে এফসিটিসি বাস্তবায়নের কথা বলা হয়েছে এবং তামাক নিয়ন্ত্রণের সাথে দারিদ্রতা, শিক্ষা এবং অন্যান্য ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে এসডিজি যে 17টি গোল আছে প্রত্যেকটির সাথে ইন্টারলিঙ্কড ক্রস কাটিং ইস্যু হিসেবে তামাক নিয়ন্ত্রণ যায়। তো আমরা যদি এসডিজিকে অ্যাচিভ করতে চাই, সরকারের কিন্তু একটা কমিটমেন্ট আছে যে এসডিজি অ্যাচিভ করা। তো এসডিজিকে অ্যাচিভ করতে গেলে সেটা কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়, এটা অন্য মন্ত্রণালয়ে সম্পৃক্ত হতে হবে। আমি ফাইনালি যেটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কোট করেছেন, একজন যে 2040 সাল নাগাদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছেন বাংলাদেশকে তামাক মুক্ত করার। আমি মাননীয় প্রধানমন্ত্রীর ওই বক্তব্য থেকে একদম সুস্পষ্টভাবে আমি কয়েকটি কথা এখানে উল্লেখ করতে চাই। যে উনি বলছেন যে আমরা 2040 সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণরূপে নির্মূল করতে চাই। এ স্ফীত লক্ষ্যে বাস্তবায়নের জন্য আমরা যে বিষয়গুলোর উপরে গুরুত্ব আরোপ করেছে সেগুলো উনি 3টা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছে। আমরা সেই 3টা বিষয় যদি এখন দেখি, তার মধ্যে আমি প্রথমটা বলবো যে প্রথম পদক্ষেপ হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবহার করে একটি তহবিল গঠন করা, যা দেশব্যাপী জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়িত হবে। দ্বিতীয় ধাপে উনি যেটা বলেছে, আমরা তামাকের উপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক নীতি গ্রহণের মধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেব। এর উদ্দেশ্য হবে দেশে তামাক পণ্যের ক্রয় ক্ষমতা হ্রাস এবং একই সাথে এই অঞ্চলের সর্বোত্তম ব্যবস্থা থেকে শিক্ষা নিয়ে সরকারের শুল্ক আয় বৃদ্ধি করা। তার মানে ওনার কথা হচ্ছে যে শুল্ক আয় বৃদ্ধি করতে হবে এবং তামাকের ক্ষতি হ্রাস করতে হবে জনগণের উপরে। ওনার কিন্তু একটা কমিটমেন্ট। এবং তৃতীয়ত উনি বলছে যেটা সর্বোপরি, আমার সরকার তামাক নিয়ন্ত্রণে বাস্তবায়নের জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। এসডিজি বাস্তবায়নের অগ্রাধিকারের সাথে মিল রেখে আমরা আমাদের আইনগুলোকে এফসিটিসির সাথে সামঞ্জস্যপূর্ণ করব। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমিটমেন্ট। এখন বাংলাদেশ প্রধানমন্ত্রী তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী না, উনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। ওনার স্বপ্ন মানে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের স্বপ্ন, ওনার স্বপ্ন মানে প্রত্যেকটা সরকারি কর্মকর্তার স্বপ্ন, ওনার স্বপ্ন মানে যে কোনো সেক্টরেরই স্বপ্ন। তো ওনার স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে সার্বিকভাবে সমস্ত সেক্টরকে এগিয়ে আসতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় একা পারবে না এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে চেষ্টা করছে, এবং আমি আপনার এই এর মধ্য দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অভিনন্দন জানাই। এই করোনাকালীন সময়ে তারা মানুষের ক্ষতিকারক কমানোর জন্য শিল্প মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছিল। যদিও শিল্প মন্ত্রণালয় তামাক কোম্পানির সাথে সুরে কথা বলেছে, এবং আমি একটা স্পষ্টভাবে বলতে চাই, শিল্প মন্ত্রণালয়ের সচিব হালিম সাহেব, তিনি কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার। ওনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট আছে, ওনার মন্ত্রণালয়ের ইন্টারেস্ট আছে। অতএব ওনার কাছ থেকে কোনো সুনির্দিষ্টভাবে সহযোগিতা আমরা পাইনি এবং না পাওয়াটাই সম্ভাবনা। তো আমরা মনে করি যে এফসিটিসির বাস্তবায়ন, মাননীয় প্রধানমন্ত্রী বাস্তবায়নের কথা বলেছে। এফসিটিসির আর্টিকেল 5.3-তে সুস্পষ্টভাবে বলেছে যে তামাক কোম্পানির সাথে কোনো রকম বৈধ অবৈধ সম্পর্ক থাকবে না সরকারের, এবং কোনো কর্মকর্তার সাথে ব্যক্তিগত পর্যায়ের সম্পর্ক থাকবে না। তো মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, ওনার কথাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, 2040 সালের মধ্যে যদি আমরা তামাক মুক্ত বাংলাদেশ করতে চাই, মানুষের যেখানে প্রত্যেক বছর আমাদের 30,000 কোটি টাকা তামাকজনিত স্বাস্থ্য ব্যয়ের পক্ষে ব্যয় করতে হচ্ছে, তো সেক্ষেত্রে এই 30,000 কোটি টাকা ডেভেলপমেন্টে ব্যয় করা সম্ভব। আমরা সামান্য কিছু অর্থ রাজস্ব আদায়ের জন্য আমরা তামাক কোম্পানিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছি। এটা আমাদের ইথিক্সের সাথে যায় না, আমাদের নৈতিকতার সাথে যায় না, বর্তমান সরকারের যে পলিসি তার সাথে যায় না। এই জন্য সরকারি কর্মকর্তাদের বুঝতে হবে যে বাণিজ্যের ঊর্ধ্বে কিন্তু স্বাস্থ্য, বাণিজ্যের ঊর্ধ্বে কিন্তু মানুষের জীবন। বাণিজ্য আগে নয়, মানুষের জীবন এবং মানুষের স্বাস্থ্য আগে। তো এইগুলো বিবেচনায় রেখে আমরা মনে করি যে একটা মাল্টি সেক্টরাল রেসপন্স দরকার, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সবাই সাহায্য করবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে স্টিয়ারিং থাকতে পারে, কিন্তু চালিকা শক্তি সবাই মিলেই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়কে ফুয়েল দিতে হবে, যাতে স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণটা মাঠ পর্যায়ে চালিয়ে নিয়ে যেতে পারে। তো আমার বক্তব্য হচ্ছে মাল্টি সেক্টরাল রেসপন্স, মাল্টি সেক্টরাল মানুষের ইনভলভমেন্ট এখানে অত্যন্ত জরুরি, এবং আমরা তামাক নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবাই এক সূত্রে একইভাবে কথা বলতে চাই। এখানে প্রত্যেকটা নাগরিকেরও দায়িত্ব আছে, যে শুধু সরকার আইন করবে, নাগরিক সেটা পালন করবে না, তাও হবে না। তো এটাই আমার কথা ছিল। ধন্যবাদ ইকবাল মাসুদ আপনার গোছানো বক্তব্যের জন্য। আপনি চমৎকার করে তুলে ধরেছেন, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে কোনোভাবেই
তামাকের মতো একটি দ্রব্যকে যেটি দীর্ঘকাল ধরে চলে আসছে তা সমাজ থেকে দূর করা বা 2040 সালের মধ্যে তামাক মুক্ত করার যে লক্ষ্য সেটি অর্জন করা সম্ভব নয়। প্রত্যেকটি মন্ত্রণালয় এবং কার্যালয়, দপ্তর সংস্থার দায়িত্ব রয়েছে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিতে সঠিক আমাদেরকে অ্যাচিভ করার জন্য, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য। ধন্যবাদ আপনাকে। আহ, আমি এখন আবার সুশান্ত সিনহার কাছে যাব। সুশান্ত সিনহা, আপ- আপনার যে কথাটি এর আগে এসছে যে একজন প্রশ্নও করেছেন এখানে যে ই সিগারেট নিয়ে, যে ই সিগারেট নিয়ন্ত্রণ করা দরকার, এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। আরো একটি প্রশ্ন এসছে যে প্রতি বছর এই করের সময় আসলে এক ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়, কোম্পানিগুলো পৃষ্ঠপোষকতা এটা হয়ে থাকে এবং তাদের তৎপরতা দারুণভাবে বেড়ে যায়। দেখানো হয় যে খুব বড় পরিমাণে শ্রমিক এখানে যুক্ত আছে। এখানে একজন প্রশ্নও করেছেন পলাশ বণিক যে কি পরিমাণ বিড়ি প্রকৃতপক্ষে তামাক শিল্পে কি পরিমাণ শ্রমিক যুক্ত আছে সে তথ্যটি তুলে ধরা, কি ধরনের বিভ্রান্তিকর তথ্য আসে এবং কি ধরনের প্রচার হয় প্রকৃত, এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচারে এবং এর আগে আপনি যেটা বলেছেন যে কর ছাড় বা আম, যে ধরনের সুবিধাগুলো আরো দেওয়া হচ্ছে, সম্ভবত আপনার কাছে আরো কি কি সুবিধা দেওয়া হয় সে বিষয়ে আমরা জানতে চাইবো কি কিছু, এবং সেগুলো থেকে বেরোনোর জন্য, সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। সুশান্ত সিনহা। জি, ধন্যবাদ। শুরুতে আগে একটু বলে নেওয়া ভালো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন সেটি কিন্তু প্রতিশ্রুতি এবং তিনি কিন্তু পরিকল্পিতভাবেই বলেছিলেন যেটা 40 সালের মধ্যে যেতে হলে কি করতে হবে, একটা শুল্ক নীতি করা বা একটা তামাকের পলিসি করা, সবগুলি বলেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর ঘোষণা কিন্তু রাষ্ট্রের সকল মন্ত্রণালয় দপ্তরের জন্য এটি মানা এবং সেই অনুযায়ী কর্মতৎপরতা ঠিক করা কিন্তু বাধ্যতামূলক। দুঃখজনক বিষয় হচ্ছে যে প্রধানমন্ত্রী চাইছেন 40 সালের মধ্যে তামাক মুক্ত করতে, আর মাত্র 19 বছর আছে। এনবিআর অর্থ মন্ত্রণালয়ের অধীনে হয়ে সেই এনবিআর কিন্তু এমন ভাবে করনীতি করছে যাতে করে তামাকের ব্যবহারটা বাড়ে, তামাক কোম্পানি ফুলে ফেপে আসে। সেই কারণেই কিন্তু জাপান টোবাকো কিন্তু বাংলাদেশে বিশাল বিনিয়োগ নিয়ে এসেছে ব্যবসা করার জন্য। এখন তারা যে 12,000 কোটি টাকা বা 15,000 বা 20,000 কোটি টাকা যেটাই ইনভেস্ট করুক না কেন, নিশ্চয়ই সে লাভের জন্যই কিন্তু এখানে এসেছে, অন্য কিছু না। তাহলে কিন্তু নতুন নতুন কোম্পানি আসছে, একটি বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, এখন জাপান টোবাকো আসছে। সুতরাং তামাকের যে ব্যবহারটা বাড়ছে সেটি তো এর চেয়ে বেশি বলার আর কোনো প্রয়োজন নেই। দুঃখ এটাই যে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকেও জাতীয় রাজস্ব বোর্ড আমলে নিচ্ছে না। কেন নিচ্ছে না সেটিও আমরা আলোচনা করলে দেখব যে একটা মিথ তৈরি আছে। এই যে কর কাঠামো বলে বলে বলা হয় যে রাজস্ব, যেটা আমি আগে বললাম যে কর দেয় জনগণ, এরা কালেক্টর হিসাবে সংগ্রহ করে সেটি নিজেদের নামে দেয় এবং এক শ্রেণীর মানুষের মধ্যে, সরকারি কর্মকর্তাদের মধ্যে, এমনকি দুঃখজনক হলেও সত্য, তামাক নিয়ন্ত্রণের সঙ্গে যারা জড়িত দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা মিথ আছে যে 22,000 কোটি টাকা এই খাত থেকে রাজস্ব আসে। তো সেই মিথের জায়গায় আমি বলছি যেটি ইকবাল মাসুদ ভাই বলেছেন যে শিল্প সচিব আব্দুল হালিম তিনি কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির 9 জন পরিচালনা পর্ষদের, 10 জন পরিচালনা পর্ষদের একজন সদস্য। শুধু তিনি না, অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব আছেন, কৃষি মন্ত্রণালয়ের সচিব আছেন, আইসিবি সরকারের যে প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে বিনিয়োগ করে সেই শেয়ার বাজারে বিনিয়োগ করে আইসিবির পরিচালক, এখানে যে এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি আছেন। এইভাবে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকবার ব্রিটিশ আমেরিকান টোবাকো 9-10 জন যে সদস্য থাকে পরিচালনা পর্ষদে তার মধ্যে 6 জনই থাকে সরকারি কর্মকর্তা এবং সেখানে শিল্প মন্ত্রণালয়ের শিল্প সচিব এবং কৃষি মন্ত্রণালয়ের কৃষি সচিব তিনি বাধ্যতামূলক আছেন। এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়ার কথা বলছিলাম, উনি 2014 সালে শিল্প সচিব হওয়ার পর থেকে আগস্ট মাস থেকে কিন্তু উনি 2014 সালে আসার পর থেকে কিন্তু উনি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পরিচালনা পর্ষদে ছিলেন। এই তথ্য কারো অজানা নয়, ফাইন্যান্সিয়াল রিপোর্টেই উল্লেখ করা আছে বিএটি। উনি এনবিআর এর চেয়ারম্যান হচ্ছেন। এখন যে শিল্প সচিব আছেন তিনিও কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি পরিচালনা পর্ষদের সদস্য। কৃষি সচিব আছেন। তাহলে সরকারের যে নীতি নির্ধারকরা কিভাবে সচিব হয়ে, আমি জানি না বা পৃথিবী ছাড়া, বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোন দেশে এরকম আছে কিনা, সরকারের সচিবরা সেই একটি বেসরকারি কোম্পানির পরিচালনা পর্ষদে তাদের সিংহভাগী। এটি কোন আইনে আছে আমাদের জানা নেই। যদি আমি ধরেও নিই যে হ্যাঁ থাকতে পারবে, কারণ সরকারি কিছু শেয়ার আছে কোম্পানিতে 7.6% বা 8%, তাহলে 73% কোম্পানির, যে কোম্পানির শেয়ার তাদের মাত্র 4 জন পরিচালনা পর্ষদে, আর মাত্র 7% শেয়ার সরকারের সমস্ত প্রতিষ্ঠানগুলো মিলিয়ে তাদের 6 জন সদস্য। এটি কিভাবে? এটি কিন্তু বাস্তবসম্মত কোনো বিষয়? এটি হয় বেসরকারি কোনো কোম্পানি, বহুজাতিক কোনো কোম্পানি, এটি হয় আপনি এই ইউনিলিভার বা আপনি অন্য কোনো বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোতে কি এরকম করে সরকারের সচিবরা থাকেন?
আমরা জানা নেই। তাহলে কোন আইনে চলছে, বছরের পর বছর এভাবে চলছে। এবং অদ্ভুত ব্যাপার, সেখানে তারা যে সচিব, এই পরিচয়টা কিন্তু তাদের অ্যাচিভমেন্টের মধ্যে লেখা আছে, ও শুরুতে কিন্তু লেখা নেই যে আব্দুল হালিম সচিব শিল্প মন্ত্রণালয়, তারপরে তার কিন্তু অন্যান্য কথা থাকার কথা, কিন্তু ওটা কিন্তু নেই। আপনি যদি দেখেন বিএটির যে পাবলিকেশন ফাইন্যান্সিয়াল রিপোর্ট যেটি, সেখানে কিন্তু বলা আছে শিল্প সচিবের নাম অনেক পরে শেষের দিকে এসে বলা আছে, অর্থাৎ মানুষ যেন বুঝতে না পারে। তাহলে এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা যেটি বললেন আমাদের ইকবাল মাসুদ ভাই, তাহলে অর্থ মন্ত্রণালয় রাজস্ব এবার কম তুলতে হয়, কম তোলার জন্য তারা বলছে যে এবার এডিপি ছোট করার কথা বলছে। তাহলে তার একজন প্রতিনিধি যুগ্ম অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব, তারা তামাক কোম্পানিতে বসে আছেন, তাদের বোর্ড মিটিং করছেন, বোর্ড মিটিং থেকে ফি নিচ্ছেন, তাহলে এটা কিভাবে সম্ভব? তাহলে যে জায়গায় ঘুরে আসছি, যে এই যে একটা মিথ তৈরি করে রাখা হচ্ছে, এই মিথের সঙ্গে কিন্তু কৃষি মন্ত্রণালয় আমরা জানি যে কিছু হলেই তামাক চাষের ব্যাপারে তারা নিরুৎসাহিত করার কথা বলে না। কেন বলে না? কারণ এখানেও তো কৃষি সচিব দিনের পর দিন এই বোর্ড মেম্বার হিসাবে আছেন। সবচেয়ে মজার বিষয়, বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয়ে একটি মাত্র পণ্যের দাম ঠিক করে দেয় প্রতি বছর, সেটি কিন্তু তামাকের দাম। কোন তামাকের দাম কত টাকা হবে, কৃষক কত টাকায় বেচবে, সেটি ঢাকায় বসে ব্রিটিশ আমেরিকান টোবাকো, আবুল খায়ের টোবাকো, জাপান টোবাকো সহ এই তামাক কোম্পানিগুলোকে যুক্ত করে তারা একটা বোর্ড আছে, সেই বোর্ডের মিটিং করে ড্যাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, কৃষি বিপণন অধিদপ্তর, তারা দাম ঠিক করে দেয়। আপনি ধানের দাম ঠিক করে দিতে পারেন না, আপনি কৃষকের অন্য কোনো ফসলের দাম ঠিক করে দিতে পারেন না, আপনি কেন তামাকের দাম ঠিক করে দিচ্ছেন? আর আপনি ঢাকায় বসে তামাকের দাম ঠিক করে দিচ্ছেন, তাও একটি দুটি না, 8 ক্যাটাগরিতে দাম ঠিক করে দেওয়া হয়। তাহলে বলা হয় তামাক অর্থকরী ফসল। আজকে এই প্রশ্নটা কিন্তু আমাদের করা উচিত। তাহলে উত্তরবঙ্গ সবচেয়ে বেশি তামাকের চাষ হয়েছে, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পুরো এই বেলটাতে তামাক চাষ হয়েছে। মঙ্গা কোথায়? মফিজ কারা? মঙ্গার অঞ্চল কোনটি? দরিদ্র সবচেয়ে বেশি মানুষ কোথায়? এই উত্তরবঙ্গেই। তাহলে তামাক চাষ যদি লাভজনক হয়, তামাক যদি অর্থকরী ফসল হয়, তাহলে এই মানুষরা মঙ্গাই থাকে কেন? এই মানুষরা সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে দরিদ্র হয় কেন? তার মানে এটি প্রমাণ করে যে তামাক অর্থকরী ফসল হিসাবে নয়, এটি কোম্পানির জন্য অর্থকরী ফসল, মানুষের জন্য সর্বনাশের ফসল। তাহলে আমরা কিন্তু বলছি যে রুমানা হক যেটি বলেছেন যে তামাক পণ্যের দাম এত কম, সেখানে 2 টাকার উপরে 100% বসালে কি হবে, আর 500% বসালেই বা কি হবে? সেই জন্য আমরা বলছি যে তামাক চাষ করলে, যেহেতু এটা জমির জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রে শিশু শ্রম শুধুমাত্র এলাও করা হয় তামাক উৎপাদনের ক্ষেত্রে। অন্য সমস্ত ক্ষেত্রে তারা শিশু শ্রমকে কিন্তু কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের দলিলে বলা আছে যে তামাক চাষের ক্ষেত্রে তারা এটা ছাড় দিয়েছে। তাহলে তামাক চাষ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করে বলেই তারা কিন্তু এই ছাড়টা দিয়ে রেখেছে, এবং এটি নিয়ে তারা কথা বলে না। তাহলে বাংলাদেশে যদি ঘুরে আসি, তাহলে আমরা বলছি যে তামাক চাষ বন্ধের কথা বলে, তামাক চাষ আজকে আমরা নিরুৎসাহিত করার কথা বলে কৃষি মন্ত্রণালয় বলছে না, যে তারা বলছে না এটা তো অর্থকরী ফসল। কেন বলছে? কারণ তিনি তো বোর্ডের একজন মেম্বার, একটি তামাক কোম্পানির বোর্ডের মেম্বার, পরিচালনা পর্ষদ, নীতি নির্ধারণী মেম্বার। তাহলে ওই নীতি নির্ধারক এখানেও আছেন, ওখানেও আছেন, উনি কোন দিকে যাবেন? যখন উনি মাঝামাঝি থাকেন না, উনি একদম স্পষ্টভাবে কোম্পানির পক্ষেই বক্তব্য দিয়ে ধরেন। যেটি এবার আমাদের কৃষি নীতি যেটা হয়েছে, তার মধ্যে কিন্তু বলা আছে ড্যামের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, তাদের যে ঘোষণাপত্র, সেখানেও এগুলো উল্লেখ করা আছে। এখন আসি যে এই যে তামাক চাষ নিরুৎসাহী করার কথা বলা হচ্ছে, বিবিএস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারা কিন্তু বিভ্রান্তির শিকার করছে এবং তারা ভুল তথ্য দিচ্ছে সরকারকে, এবং তাদের দালিলিক ভুলটি কিন্তু বছরের পর বছর অর্থ মন্ত্রণালয় প্রকাশ করছে, পরিকল্পনা মন্ত্রণালয় সেটা বাজেটের দলিল আকারে সবার কাছে পৌঁছাচ্ছে। আপনারা যদি অর্থনৈতিক সমীক্ষা দেখেন, অর্থনৈতিক সমীক্ষা বাজেটের সঙ্গে যদি দেওয়া হয়, সেখানে তারা কিন্তু বলছে যে সিগারেটের উৎপাদন হচ্ছে গেল অর্থ বছরে মাত্র 1700 কোটি স্টিক, 2018 সালে তারা বলছে। অদ্ভুত ব্যাপার, 2017 সালের বইতে কিন্তু যে তথ্য, 18 সালের বইতে আরেক ধরনের তথ্য, 19 সালের বইয়ে কিন্তু আরেক ধরনের তথ্য। এনবিআর বলছে যে এনবিআর তো রাজস্বটা নেই, এনবিআর বলছে 2017-18 অর্থ বছরে 8,450 কোটি স্টিক সিগারেট উৎপাদন হয়েছে। সেখানে বিবিএস বলছে সিগারেটের উৎপাদন মাত্র 1700 কোটি স্টিক, অর্থাৎ 1700। তাহলে আপনি দেখেন কোথায় 8,400 কোটি স্টিক আর কোথায় হচ্ছে 1,700 কোটি। এটি বিবিএস এর দলিলে আছে। আমি বলছি বিবিএস এর 2019 সালের যে অর্থনৈতিক সমীক্ষা এই বাজেটে দেওয়া হচ্ছে, সেই দলিলে আপনি শিল্প উৎপাদন খাতে এই বিষয়টি পাবেন। তার মানে সরকারকে কিন্তু এটা ভুল তথ্য দেওয়া হচ্ছে, মিসগাইড করা হচ্ছে। তাহলে আমি আবার ঘুরে ফিরে যে জায়গায় আসি যে তথ্যের এই বিভ্রান্তিটা কিভাবে করে, তাই বিড়ির ক্ষেত্রে আমরা বলছি
বিড়ি শ্রমিক নিয়ে 2012 সালে আমরা গবেষণা আমি করেছিলাম। সেই গবেষণা করতে গিয়ে সারা বাংলাদেশ যখন ঘুরেছি, তখন শ্রমিকের সংখ্যা শুনছি যে 25 লাখ 30 লাখ, যখন যারা তারা বলছে ঢাকায় এসে মিছিল করছে। যখন আমরা রংপুরে শুরু করলাম গবেষণাটা, রংপুরে গিয়ে আমরা দেখলাম যে এটা মাত্র 7 থেকে 10 হাজারের মধ্যে শ্রমিক। তখন তারা বললো যে আমাদের এখানে শ্রমিক বেশি না, শ্রমিক বেশি কুষ্টিয়া এবং হচ্ছে যশোর এবং হচ্ছে বগুড়া, সিরাজগঞ্জ এবং ইয়েতে এইদিকে। আমরা ওখান থেকে বগুড়া এলাম, বগুড়া এসে দেখছি মাত্র 600 শ্রমিক। তখন কিন্তু তারা বলছে যে না, এখানে বেশি শ্রমিক না, রংপুর লালমনিরহাটে শ্রমিক বেশি, কুষ্টিয়াতে শ্রমিক বেশি, সিরাজগঞ্জে বেশি। আমরা সিরাজগঞ্জে এলাম, ওখানে এসে দেখি 2200 শ্রমিক যারা রেজিস্টার্ড বিড়ি শ্রমিক। তখন তাদেরকে জিজ্ঞেস করলাম শ্রমিকদের, তাদের এত শ্রমিক যে আপনারা বলেন 25 লাখ 22 লাখ, এরা কোথায়? বগুড়াতে আছে অনেক লক্ষ লক্ষ শ্রমিক, আপনার পিলো পাসিং এর মতো কুড়িগ্রামে আছে, রংপুরে আছে, লালমনিরহাটে আছে, এদিকে হচ্ছে কুষ্টিয়াতে আছে। আবার কুষ্টিয়াতে এলাম, কুষ্টিয়াতে 4টা বিড়ি কারখানা যখন আমরা ঘুরলাম, সেখানকার তথ্য তাদেরকে জিজ্ঞেস করছি যে আপনাদের এখানে 3000 শ্রমিক, তাহলে বাকি শ্রমিক এই লক্ষ লক্ষ শ্রমিক কোথায়? ওনারা কিন্তু উত্তরবঙ্গের দিকে দেখিয়ে দিচ্ছেন। অর্থাৎ কারো কাছে কোনো ডেটা নাই, কারো কাছে কোনো গল্পের উপর বলছে। আমরা গবেষণা করে দেখেছি বাংলাদেশে 2012 সালে 117টি বিড়ি কারখানা রয়েছিল, এর মধ্যে অ্যাক্টিভ আছে 117টি, আর মোট কারখানা ছিল 125টি। এই তথ্যটি কিন্তু আমরা সেই সময় পুস্তিকা আকারে প্রকাশ করেছিলাম। সেটি এখনকার যে কৃষিমন্ত্রী, তখন খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি এই মোড়ক উন্মোচন করেছিলেন এবং জাতীয় রাজস্ব বোর্ডের মধ্য দিয়ে আমরা কিন্তু অর্থমন্ত্রকে দিয়েছিলাম এবং অর্থমন্ত্রী গ্রহণ করেছেন। এখন কিন্তু এই বিড়ি শ্রমিকরা বা এই বিড়ি মালিকরা কিন্তু বলতে পারে না যে তাদের আর 25 লক্ষ, কারণ আমরা পেয়েছি মাত্র 3 লক্ষ বিড়ি শ্রমিক আছে সারা দেশে, তাও সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ। অর্থাৎ যদি আপনি রেজিস্টার্ড বিড়ি শ্রমিক ধরেন তাহলে সেটা 65,000। আর একজন বিড়ি শ্রমিকের কাজটা যেহেতু 3-4 জন মিলে করতে হয়, সেজন্য তার পরিবারের সদস্য ছেলে মেয়েদেরকে যুক্ত করে এই সংখ্যা হয় 3 লক্ষ। তাহলে 3 লক্ষ রিয়াল শ্রমিক হচ্ছে 65,000, তার সঙ্গে অ্যাফিলেটেড অর্থাৎ তার ছেলে মেয়ে বউ বাচ্চা সব ধরে এটি কিন্তু 3 লক্ষের কম, সেটাকে তারা 25 লক্ষ দেখে। তাহলে সেই মিথটা কিন্তু আমরা ভাঙতে পেরেছি আমাদের এই গবেষণায়। এখন ঘুরে আসি যে এই যে তথ্যের বিকৃতির কথা আমরা দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ড সম্ভবত গত বছর একটি ফ্যাক্টশিট প্রকাশ করেছে, সেখানে বিড়ি শ্রমিক দেখানো হয়েছে আরো কম, এটা সম্ভবত 40,000-এর আশেপাশে, প্লাস মাইনাস 2-3 হাজার এরকম। আমরা বলছি 2012 সালের কথা, এটা 2018-19 যে এনবিআর এর গবেষণা, সেখানে আরো কমেছে। তাহলে আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি মিথ গুলো কোথায় কোথায় রাখা হয়েছে। এই মিথের একটি হচ্ছে, যেমন বিড়ির যদি ট্যাক্স দেখেন, সেখানে দেখবেন ফিল্টার যুক্ত বিড়ি, ফিল্টার বিহীন বিড়ি, ফিল্টার যুক্ত 25 প্যাকেট, ফিল্টার যুক্ত 10 প্যাকেট, ফিল্টার বিহীন 10 প্যাকেট, ফিল্টার বিহীন 25 শলাকার প্যাকেট। বাংলাদেশে কোথাও আমি বিড়ি নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, আমি 2টা বিড়ি নিয়ে গবেষণা করেছি, সেই সুবাদে বলছি কোথাও ফিল্টার যুক্ত বিড়ি পাইনি। তাহলে ফিল্টার যুক্ত রাখিয়ে ওখানে একটা প্যাচ লাগানো হচ্ছে মানুষের মধ্যে যাতে সহজে বুঝতে না পারে। একইভাবে সিগারেটের ক্ষেত্রে যে বলছি, যে আমি যে ট্যাক্সের কথা বললাম, এই ট্যাক্স স্ট্রাকচারটা এমন ভাবে করা হচ্ছে, যেটা আমি বলছি যে গেল 3 বছরে কোম্পানির আয় বাড়ছে, কোম্পানির মুনাফা বাড়ছে, কিন্তু কোম্পানির ইনকাম ট্যাক্স দেওয়ার হার কিন্তু কমছে। এবং সেটা কমছে মানে কি, অনেক বড় আকারে কমছে। যেমন আমি বলছি, বিএটি দলিলই বলছে যে 2017 থেকে 2019 সাল পর্যন্ত তাদের ট্যাক্স বেড়েছে, ট্যাক্স কিন্তু বাড়েনি, ইনকাম ট্যাক্স যেটা সেটি 77 কোটি টাকা কমেছে, আর তার মুনাফা কিন্তু 142 কোটি টাকা বেড়েছে। তাহলে কেন বাড়লো? কারণ বাড়লো এই কারণে, আমরা বলছি যে বারবার ওই প্রোডাক্টের উপরে দামটা বাড়ানো হয়, তার উপরে ট্যাক্সটা বাড়ানো হয়। আবার অনেকে বলে সিগারেটের উপরে 100%, জর্দাগুলের উপরে 100% ট্যাক্স আছে, তো অনেক ট্যাক্স, পৃথিবীতে এত বেশি। আমরা বলছি বাংলাদেশে গাড়ি কিনলে কত টাকা ট্যাক্স দিতে হয় আপনাকে? আপনি রিকন্ডিশন গাড়ি কেনেন, নতুন গাড়ি কেনেন না, রিকন্ডিশন গাড়ি কিনলে 700-800% পর্যন্ত আপনাকে ট্যাক্স বসানো হয়, তাহলে সিগারেটে 100% ট্যাক্স বসানো হয়। তাহলে এই যে ট্যাক্সের যে একটা শুভঙ্করের ফাঁকি আমাদের সামনে রাখা হয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু নীতি নির্ধারকদের কাছে যায় না, যেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, সেই অঙ্গীকার কিন্তু বাস্তবায়ন করতে হলে আর হাতে মাত্র আছে 19 বছর। তাহলে এই 19 বছরে আপনি যদি তামাক কোম্পানিকে ছাড় দিয়ে যান, আপনি ইনপুট ক্রেডিট সুবিধা দিয়ে তাকে তামাক চাষকে উৎসাহিত করছেন, জমির সর্বনাশ করছেন। আরেকটি বিষয়, যে কোভিড নিয়ে যে প্রশ্ন আসছে, কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, সিগারেট খেলে আপনার ফুসফুসে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, খুব স্বাভাবিক। আপনার করোনাও গিয়ে ফুসফুসেই কিন্তু জমাট বাঁধে, তাহলে আপনার দুর্বল শ্বাস প্রশ্বাসের কারণে বা ফুসফুসের দুর্বলতা থাকলে সেখানে গিয়ে করোনা আক্রমণ হবে, আপনি মারা যাবেন, এটি খুব স্বাভাবিক। এটি কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চয়ই আমাদের মতো তামাক গবেষক নয় বা আমাদের মতো কোনো কাজ করে না, তারা সরকারেরই বেতনভুক্ত কর্মচারী বা কর্মকর্তা বা গণপ্রজাতন্ত্রের কর্মচারী। তাহলে সেই জায়গা থেকে বলছি স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাওয়ার করছে। আরেকটি বলি যে কোম্পানি কিরকম সুবিধা পায়, একই দেশে কত ধরনের দ্বৈত নীতি আছে। বিড়ি তারা যখন ব্যান্ডরোলটি বিক্রি করে, এনবিআর এর কাছ থেকে তাদেরকে কিন্তু কিনে নিতে হয়, সেজন্য বিড়ির ব্যান্ডরোলটাকে বলা হয় রাজস্ব। অর্থাৎ একটা বিড়ির প্যাকেট কিনলে যত টাকা রাজস্ব হবে সেটা সরকার কেটে নেয়, কেটে নিয়ে সেটি কিন্তু কোম্পানিকে দিয়ে দেয়।
যার ফলে বিড়িতে কখনো কম দামে বিড়ি বিক্রি হচ্ছে বাংলাদেশে এই নজির নেই, কারণ ও তো রাজস্বটা দিয়ে দিতে হচ্ছে। নিশ্চয়ই কোম্পানি এত বোকা না, তার উৎপাদন খরচটা এখানে কম দামে সে বিক্রি করবে। একই জিনিস বিড়ির বড় ভাই সিগারেট, সিগারেটের ক্ষেত্রে কিন্তু আবার উল্টাটা, সিগারেটের ক্ষেত্রে কিন্তু ব্যান্ডলটা রাজস্ব নয়, ব্যান্ডলটা ফ্রি দেওয়া হয়। ফ্রি দেওয়া হয় মানে কোম্পানির চাহিদা অনুযায়ী দিয়ে দেওয়া হয়, কোম্পানি সেটা নেয়, নেওয়ার পরে কোম্পানি কতটা ব্যবহার করলো সেই অনুযায়ী তারা হিসাব দেয়, হিসাব দিয়ে সেই অনুযায়ী তারা ট্যাক্স দেয়। অর্থাৎ আপনি ছেড়ে দিলেন, তাকে ইচ্ছা মতো দিলেন, দেওয়ার পরে তার কাছ থেকে টাকাটা নিলেন না আগে, তারপরে সে বিক্রি টিক্রি করে তার সমস্ত হিসাব নিকাশ করার পরে সে কিন্তু ওই ব্যান্ডলের টাকাটা দিল। সেই জন্য বিড়ির ব্যান্ডলটাকে বলা হচ্ছে রাজস্ব, সিগারেটের ব্যান্ডলটাকে রাজস্ব বলা হয় না। একই দেশে একই তামাক একই প্রোডাক্ট, দুই ধরনের নীতির এর তো কোনো মানে হতে পারে না। আপনি যদি দেশীয় কোম্পানির কথা বলেন, বিড়ি দেশীয় কোম্পানি, সিগারেট বড় অংশটা হচ্ছে, আমি বলছি বারবার যে বিদেশি কোম্পানি, তাহলে বিদেশি কোম্পানি যে প্রফিট করছে সেই প্রফিট কি দেশে থাকে? তারা তো প্রত্যেক বছর লভ্যাংশ দিচ্ছে, সেই লভ্যাংশ যাচ্ছে কোথায়? লভ্যাংশ বিদেশে চলে যাচ্ছে। তাহলে আপনি জনগণের টাকায় রাজস্ব, সেটি কোম্পানির রাজস্ব হিসেবে দেখানোর সুযোগ দিচ্ছেন, কোম্পানির আর্থিক সক্ষমতা বাড়ালেন, আবার কোম্পানি যে লাভ করছে সেই লাভের টাকা তো থাকছে না, কারণ তার 72% মালিকানা বিদেশের, সে তো 72% টাকা নিয়ে যাচ্ছে। তাহলে আপনি হিসাব করেন 925 কোটি টাকার 72% কত শত কোটি টাকা, এটি প্রতি বছর চলে যাচ্ছে। এখানে আরেকটি বিষয় বলার আছে, সেটি হচ্ছে আমরা কিন্তু দেখছি যে কোম্পানিগুলো ট্রান্সফার প্রাইসিং বলে একটি কথা আছে, অর্থাৎ একই জিনিস কিনছে আরেকজনের কাছ থেকে, কার কাছ থেকে? ওর মাদার কোম্পানি বা ফাদার কোম্পানি বা সিস্টার কোম্পানির কাছ থেকে। তাহলে ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা ঘুরে ঘুরে বলছি, কারণ আবারও বলছি যে তারা টোটাল সিগারেটের 64% তাদের মার্কেট আছে। তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট বলছে গত বছর তারা 258 কোটি টাকার মেশিনারিজ কিনেছে। কার থেকে কিনেছে? বিএটি সিঙ্গাপুর থেকে কিনেছে, বিএটি চিলি থেকে কিনেছে, বিএটি কেনিয়া থেকে কিনেছে, ফিলিপিন্স থেকে কিনেছে, সাউথ আফ্রিকা থেকে কিনেছে, সব ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, সবই তাদের মাদার অর্গানাইজেশন। এটা তাদের ওপেন দলিল, তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টেই আছে, এনবিআর দেখলেই পারে। তাহলে সিঙ্গাপুর বিএটি তো বাংলাদেশ বিএটির মতোই, এটা তো সিগারেট তৈরি করে, এটা তো মেশিন বানায় না সিগারেট বানানো। তাহলে তার কাছ থেকে আমি মেশিন কিনছি কেন? আবার তারা তামাক পাতা কিনছে কাদের কাছ থেকে? ওই কোম্পানির কাছ থেকে। আবার তামাক পাতা বিক্রি করছে কাদের কাছে? তাদের মাদার কোম্পানির কাছেই। তার মানে দেখেন যে নিজের কোম্পানি, এই কোম্পানির টাকা ওই কোম্পানিতে, ওই কোম্পানির টাকা এই কোম্পানি, প্রতি বছর কিন্তু এইভাবে মেশিন কেনার জন্য তারা কিন্তু টাকা খরচ করছে। আরেকটি বিষয় শুরুতে বলছিলেন যে অনেকে প্রশ্ন করছেন যে কত শত মানুষ কাজ করে, এই সংখ্যা লেস দেন 2000। সিগারেট কারখানাগুলোতে কর্মকর্তা কর্মচারীর সংখ্যা লেস দেন 2000। ব্রিটিশ আমেরিকান টোবাকে 1400 লোক কাজ করে, আবুল খায়ের বা উন্নত মিলে এটাতে আরো কম, 2000-এর বেশি করে না। এখন কত শ্রমিক আছে? শ্রমিক হচ্ছে 38,000 শ্রমিক আছে যারা হচ্ছে তামাক চাষ করে। তামাক চাষ করে, এটি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির দলিলে বলা আছে যে এরকম সংখ্যা প্রায় 38,000, সেটি হয়তো বেড়ে 2000 এই দিকে হতে পারে। তাহলে আমরা বলছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যে কথা বলা হয় সেটি কিন্তু ওই যে বিড়ি শ্রমিকদের মতোই, যে বিড়ি শ্রমিকদের যে 25 লক্ষর মিথ, সেই মিথটা আমরা ভেঙেছিলাম। আমরা আবারও বলছি যে সরকারের জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা বলতে চাই, অর্থ মন্ত্রণালয়কে বলতে চাই যে সিগারেট নিয়ে যে মিথ আছে, তামাক নিয়ে যে মিথ আছে, সেই মিথকে আমরা ভাঙতে পারবো শুধু যদি তাদেরই দলিল, সেই দলিলকে তারা দেখে। এখানে আরেকটি ছোট্ট প্রশ্ন। জি, আপনি আরো কিছু যুক্ত করতে চাচ্ছিলেন? না, ছোট্ট করে যে জিনিসটি বলছিলাম যে আপনি যে প্রশ্নটি আমাকে করেছিলেন সেই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকগুলো কথা, আমরা বলছি যে বাংলাদেশের যে 4 স্তর বিশিষ্ট সিগারেটের মানে ব্যবহার আছে বা কর কাঠামো আছে, সেই জটিল কর কাঠামোটা কিন্তু পৃথিবীর আর একটি দেশ ছাড়া কোথাও নেই। চোরাচালানের কথা বলা হয়, প্রত্যেকবার বাজেটের আগে দেখবেন যে পত্র পত্রিকায় চোরাচালানের সংবাদ আসে। আমরা বলছি যে চোরাচালান যদি বেড়েই যায়, পৃথিবীতে সবচেয়ে কম দামের সিগারেট হচ্ছে বাংলাদেশে, এমনকি মিয়ানমার থেকেও বাংলাদেশের সিগারেটের দাম কিন্তু কম। তাহলে একজন লোক কেন বিদেশ থেকে সিগারেট আনবে? তাও কিন্তু তাকে চুরি করে আনতে হবে। তাহলে চুরি করে আনতে হলে চোরাচালানের কিন্তু রিস্কি। আমরা কিন্তু দেখছি যে বছরের পর বছর এই চোরাচালান সংক্রান্ত যে রিপোর্ট আমরা প্রকাশ করছি পত্রিকাগুলোতে বা টেলিভিশনগুলোতে দেখছি, সেখানে কিন্তু কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না। বলা হয় যে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরের লাগেজ চেক করার সময় 1 কার্টুন সিগারেট পাওয়া যায়, সেখানে ব্ল্যাক সিগারেট, অমুক সিগারেট, অমুক সিগারেট আছে। কে নিয়ে এসছে তার কোনো হদিস নেই। বছরের পর বছর আমরা কিন্তু, আমি গবেষণা করে দেখেছি গেল 4 বছর ধরে, সেটি হচ্ছে এই ব্যক্তিদেরকে কিন্তু ট্রেস করা যায় না। তাহলে স্বর্ণ চোরাচালান হয়, তার কারণ স্বর্ণের দাম আছে। একটা বার স্বর্ণ যদি সে বিক্রি করতে পারে, সে কিন্তু অনেক টাকা পাবে। তাহলে সিগারেট খোলা বাজারে ব্ল্যাক সিগারেট কেউ খায় না, তাহলে ব্ল্যাক সিগারেট কেন আমদানি হয়? বাংলাদেশের মানুষ যে সমস্ত সিগারেট খায় না, সেই সিগারেট কি এনে কেউ বিক্রি করতে পারবে, তাও বেশি দামে? নিশ্চয়ই না। তাহলে আমরা হচ্ছে যে চোরাচালানের একটা মিথ তৈরি করা হয়, এবং সেই মিথে দুঃখজনক ভাবে আমরা দেখেছিলাম গেল বছরে এই কাস্টমস ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, কাস্টমস ইন্টেলিজেন্সের পক্ষ থেকে, যে সিগারেট চোরাচালান সপ্তাহ করা হবে।
তার মানে মানুষের মধ্যে আরো খুঁচিয়ে ঘা করার এই প্রবণতাটা কিন্তু আমরা জাতীয় রাজস্ব বোর্ডের কাছে গিয়েছিল কাস্টমস ডিপার্টমেন্টের পক্ষ থেকে, যদিও সেটা পরবর্তীতে বাতিল করা হয়েছে। তাহলে আমরা বলছি যে চোরাচালানের এই গল্পটা একটা মিথ, এবং সেটা বছরের পর বছর বলা হচ্ছে, এবং সেই আমরা কিন্তু দেখছি যে যদি চোরাচালান বাড়ে তাহলে তো রেভিনিউ সরকারের যেটা পায় এখন যে ভুল পদ্ধতিতেও আছে যতটুকু, সেখানে কিন্তু সরকারের রাজস্ব বাড়তো না। যদি চোরাচালান বাড়তো তাহলে কোম্পানির লাভ কিন্তু বাড়তো না। আরেকটা মজার বিষয় সুশান্ত সিনহা, আরেকটা মজার বিষয় হচ্ছে যে চোরাচালানের কথা কিন্তু সারা বছর বলা হয় না, ঠিক এই চোরাচালান ঠিক বাজেটের আগ দিয়ে শুরু হয় এই ধরনের কথাগুলো, এবং চোরাচালানের সিগারেট ধরা পড়ে সেটাও এই বাজেটের আগ দিয়ে এসেই অল্প কিছু। আরেকটা জিনিস, তখন ব্যান্ডরোলের যে কথাটি বলেছিলাম যে দ্বৈত নীতি, যে বিড়ির ক্ষেত্রে ব্যান্ডরোলটা রাজস্ব, সিগারেটের ক্ষেত্রে নয়, ফ্রি দেওয়া হয়, ওখানে ফ্রি দেওয়ার পরেও আবার ওই যে দান করলে নাকি দক্ষিণা দিতে হয়। হ্যাঁ, সেই দান করলে দক্ষিণা দেওয়ার মতো জাতীয় রাজস্ব বোর্ড একটা ছোট্ট নিয়মও আছে সেখানে। সেটি হচ্ছে সিগারেট কোম্পানি যে ব্যান্ডরোলটা নিয়ে যাবে তার 1% সে মিস ইউজ হিসাবে দেখাতে পারবে। মিস ইউজ হিসাবে দেখাতে পারবে মানে তার একটা ব্যান্ডরোলটা লাগাতে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন যদি আমরা হিসেব করি এই 1%, আপনার আমার কাছে মনে হবে যে 1% কেমন, 1% কেমন, তার একটা ছোট্ট হিসাব দিই। 2017 সালে আমি আগেই বলেছি যে 8,450 কোটি স্টিক সিগারেট উৎপাদন হয়েছিল। তাহলে দৈনিক হচ্ছে 23 কোটি স্টিক সিগারেট। এখন যদি আমি হিসেব করি যে 20 শলাকার প্যাকেট, 10 শলাকা আছে, 20 শলাকা আছে, আমি 20 শলাকার প্যাকেটও যদি ধরি তাহলে 8,400 কোটি সিগারেটের প্যাকেট মানে আপনার কিন্তু প্রায়, এর যদি আমি হিসেব করি তাহলে কিন্তু এটা দাঁড়াবে প্রায় 400 কোটির উপরে কিন্তু প্যাকেট দাঁড়াবে। এর 1% মানে কিন্তু প্রায় 4 কোটি। অর্থাৎ 1% যদি আমি হেরফের করার সুযোগ দিই তাহলে কিন্তু আমি দেখছি যে 4 কোটি প্যাকেট সিগারেট আমার কিন্তু আমি দেখাতে পারবো যে এটা ব্যানরোল লাগাতে গিয়ে মিসইউজ হয়েছে। তাহলে 4 কোটি প্যাকেট সিগারেটের দাম কত টাকা আপনি হিসেব করুন। তাহলে আমরা বলছি যে জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা যে প্রস্তাবগুলো করছি এতে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব বাড়বে। আমরা বলছি যে আপনি ইনপুট ক্রেডিট সুবিধা দিয়েন না, তাহলে এটা তুলে নিলেন কেন? এটা তো 400 কোটি টাকা আপনি রাজস্ব হারালেন। আমরা বলছি যে আপনি এভাবে যে রাজস্ব ফাঁকি দিচ্ছেন, এই ফাঁকি দিচ্ছে কোম্পানিগুলো, সেই সুযোগ তৈরি করে দিচ্ছেন। আমি বলেছি যে বিড়ি কোম্পানিগুলো কিন্তু কম দামে বিড়ি বিক্রি করতে পারে না, সিগারেট কোম্পানি কম দামে বিক্রি করতে পারবে না যদি তার রাজস্বটা আগেই সরকার নিয়ে নেয়। তাহলে আমরা বলছি যে আপনি কিন্তু নিয়ে নিলে আপনার রাজস্বটা বাড়বে। আমরা যতগুলি প্রস্তাব দিচ্ছি জাতীয় রাজস্ব বোর্ডকে, মাননীয় অর্থমন্ত্রীকে, সবগুলো কিন্তু বলছি যে সিগারেটের রাজস্বটা বাড়বে, তামাকের রাজস্বটা বাড়বে। জর্দাগুল কোনো রাজস্বই নেই, সারা দেশের মানুষ খাচ্ছে, মহিলারা সবচেয়ে বেশি জর্দাগুল খাচ্ছেন, তারা সেই মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তার জন্য স্বাস্থ্য বয় যাচ্ছে। আমরা বলছি সেখানে রাজস্ব বাড়ান, রাজস্ব বাড়িয়ে লক্ষ লক্ষ কোটি টাকার। আপনারা জানেন যে হাজী কাউস মিয়া প্রত্যেকবার সর্বোচ্চ করদাতা হন, কিভাবে হচ্ছেন? আমার গার্মেন্টস এর কি তামাকের প্রোডাক্ট রপ্তানি বা তামাকের আয় কি অনেক বেশি? নিশ্চয় না। তাহলে কোনো বড় গার্মেন্টস ব্যবসায়ী না হয়ে তামাক কোম্পানি হচ্ছে না, তাহলে এখানেও একটা কৌশল আছে কাউস মিয়াদের। তাহলে সেই জায়গায় বলছি যে বাজারে 1600 কোটি টাকার বছরে তামাক বিক্রি হয়। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে বলার পর উনি বলেছিলেন যে 1600 কোটি টাকা মানে 1600 কোটি টাকা, এটা তাও 2-3 বছর আগের তথ্য। তাহলে 1600 কোটি টাকার উপরে যদি আপনার 100% আছে হচ্ছে এসডি আছে, 15% ভ্যাট আছে, অর্থাৎ আপনার 115% ট্যাক্স ভ্যাট আসে। তাহলে 115% ট্যাক্স ভ্যাট যদি হিসেব করেন আপনি 1600 কোটি টাকার উপরে কত টাকা পায় জাতীয় রাজস্ব বোর্ড? আমরা এনবিআর কে বলছি আপনি তাহলে এনফোর্স করেন। এনফোর্স করলে উনি বলছেন যে আমরা তো জানি না কোথায় বিক্রি হয়। কেন জানবেন না আপনারা? আপনাদেরকে আমরা ডেটা দিয়ে সহযোগিতা করি। টিসিআরসি তারা গবেষণা করে, তারপরে তাবিনাজ তারা গবেষণা করে বলছে যে বাংলাদেশে 33টি বা 23টির মতো গুল কোম্পানি আছে, কোথায় কোথায় আছে তার সেটা লোকেট করে দিয়েছে। তারা বলছে যে 400-র মতো তামাক জর্দা কোম্পানি আছে, সেটা লোকেশন, নাম, প্যাকেট পর্যন্ত তারা তুলে দিয়েছে। তাহলে তো জাতীয় রাজস্ব বোর্ড আমাদের কাছে, বা এই যে যারা গবেষণা করেছে যাদের কথা বললাম, টিসিআরসি এর কথা বললাম, বা এদিকে আমি তাবিনাজের কথা বললাম, উবিনিগের কথা বললাম, তাদের তো গবেষণা আছে। আপনি এটা নিয়ে জেলায় জেলায় গেলেই তো কিন্তু আপনি তামাকের রাজস্বটা পেতে পারেন। তাহলে আমরা বলছি সিগারেটের উপরে করটা ঠিকভাবে বাড়ান, আপনি এখান থেকে 7 থেকে 8,000 কোটি টাকা রাজস্ব পাবেন। আপনি জর্দাগুলের উপরে রাজস্বটা ঠিকভাবে বাড়িয়ে সেটা ইমপ্লিমেন্ট করেন, আপনি এখান থেকে আরো 1-1,500 কোটি টাকা পাবেন। আপনি বিড়ির উপরে ঠিকভাবে রাজস্বটা আদায় করেন, আপনি এখান থেকে 1-2,000। তাহলে আমরা তো দেশের কথা বলছি, আমরা তো বলছি যে সরকারের রাজস্বটা বাড়ানোর কথা বলছি। আমরা তো বলছি না যে সরকার রাজস্ব ছেড়ে, তাহলে আমাদের সাথে এনবিআর এর কি দূরত্ব কোথায়? কোম্পানি বলছে রাজস্ব বাড়ায়ও না, কোম্পানি বলছে ট্যাক্স বাড়িও না, কোম্পানি ফাঁকি দিচ্ছে। আমরা তো আর ফাঁকি দিচ্ছি না, আমরা তো রাজস্ব, জনগণ যে সিগারেট খায় সেই সিগারেটের টাকাটা তো আমাদের পকেটে আসে না। হ্যাঁ, আমরা গবেষণা করে বলছি যে এখানে ভুলটা আছে, ত্রুটিটা আছে, যাতে রাজস্ব বোর্ড স্বীকার করছে। আমরা বলছি যে নতুন করে সিগারেট রপ্তানির সুযোগ দিয়েছে এই এনবিআর এর সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি কদিন আগে একটা কলামও লিখেছেন যে বলছেন যে বিড়ি সিগারেট কর বাড়ানো না বাড়ানোর কথা বলছেন। আমরা খুব বিনয়ের সাথে তাকে বলতে চাই যে আপনি কোন যুক্তিতে বলছেন যে আপনি তো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন,
আপনাকে দফায় দফায় কিন্তু সরকার রাজস্ব বাড়ানোর কথা বলেছে। আমরা যখন রাজস্ব বাড়ানোর প্রস্তাব দিচ্ছি, রাজস্ব বাড়ালে কোথায় গেলে রাজস্ব পাবেন, এই পথ যখন দেখিয়ে দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, যে অঙ্গীকার করেছেন, সেটি আমাদের সবার জন্য মানতে আমরা বাধ্য। সেই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করার জন্য আমরা যখন সহযোগিতা করছি, তখন আপনি আমাদেরকে কেন আমাদের কথা না শুনে আপনি সেই তামাক কোম্পানিগুলোকে নিয়ে আলাদাভাবে বাজেট আলোচনা করছেন? দুঃখজনক দিক যে গেল 4 বছর 6 বছর 7 বছর ধরে আমি রাজস্ব এই প্রাক বাজেট আলোচনা করতে গিয়ে দেখেছি যে সিগারেট কোম্পানি বা তামাক কোম্পানিগুলো ওরা আলাদা বসতো। আমরা গেল 2 বছর 3 বছর ধরে ফাইট করার পরে এখন তারা সামনাসামনি বসছে, এবং ওই যে এফসিটিসির কথা বলা হচ্ছে যে সিগারেট কোম্পানির সাথে তামাক কোম্পানির সাথে সরকার বসতে পারবে না, তা না। আইনে বলা আছে আপনি বসতে পারবেন, কিন্তু সেটা হবে ওপেন, স্বচ্ছ, এবং কি আলোচনা হয়েছে সেটি মানুষকে জানাতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাহলে এনবিআর চেয়ারম্যান কেন সরকার এটাতে সাইন করা, সরকার সিগনেটরি, প্রথম সিগনেটরি এফসিটিসিতে বাংলাদেশ। তাহলে বাংলাদেশ যখন প্রথম স্বাক্ষর করে, সরকারের পক্ষ থেকে সরকারের প্রধান, রাষ্ট্রপ্রধান না চাইলে তো সই করা যায় না। তাহলে রাষ্ট্রপ্রধান যেটাতে সই করেছেন সেটি রাষ্ট্রের একজন প্রজাতন্ত্রের কর্মী হয়ে সে কিভাবে ভায়োলেট করে? তাহলে কি রাষ্ট্রের চেয়ে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চেয়ে কিন্তু বড় ক্ষমতার অধিকারী এনবিআর চেয়ারম্যান বা এনবিআর এর কর্মকর্তারা? নিশ্চয় আমরা সেটা মনে করি না। তাহলে আমরা বলছি যে ঘুরে ফিরে বলছি যে আমাদের সমস্ত আলোচনা বলছি যে কোভিড এর কথা, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে চিঠিটা গিয়েছে, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে গিয়ে তারা কিন্তু আলোচনা করতে পারতো, প্রস্তাবের সিদ্ধান্ত দেওয়ার দরকার নাই। উৎছুরিতর বিয়ের মতো স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাব দিয়েছে, যখন সেই প্রস্তাবের উৎছুরিতর বিয়ের মতো বলে শিল্পমন্ত্রীর রিয়াক্ট করার দরকার ছিল না। উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারতেন, বসতে পারতেন, স্টেট নিয়ে বসে কি করা যায়, কোন আইনের ভিত্তিতে সে আলোচনা করে সিদ্ধান্ত দিতেন। তাহলে এই যে মন্ত্রীরাও যে কথা বলছেন, মন্ত্রীরাও কিন্তু তাদেরকে প্রপার ইনফরমেশন দেওয়া হয় না। প্রপার ইনফরমেশন দেওয়া হয় না বলেই আমরা কিন্তু দেখি যে নীতি নির্ধারকরাও কিন্তু আলোচনা করতে গেলে ওই একটি মিথের মধ্যে ঘোরাফেরা করে। সংসদ সদস্যরাও কিন্তু ঘুরে ফিরে দেখবেন যে ডিও লেটার দেন, সেই ডিও লেটারটা কি বুঝে দিচ্ছেন, কারণ তিনি তো জানেন এত টাকা রাজস্ব আসে। আমরা বলছি রাজস্ব আসে, কিন্তু রাজস্বটা দেয় কি? এখন প্রশ্ন হচ্ছে, রাজস্ব আদায় যদি আপনার মূল টার্গেট হয়, তাহলে বাংলাদেশে আপনি যদি পপি চাষ করেন, আপনি কি মাদকের চাষ করবেন? আপনি তাহলে ইয়াবা ধরছেন কেন? এটা তো হাজার ইয়াবার ব্যবসা করে দিলে, ফেন্সিডিলের ব্যবসা করে দিলে লক্ষ লক্ষ কোটি ডলার আপনি আয় করবেন। আপনি তাই করবেন? আপনার কি জাতীয় স্বার্থ, জাতীয় নীতি কোনো কিছুই থাকবে না? আপনি গাড়ি আমদানি করতে দেন, লক্ষ লক্ষ গাড়ি আমদানি হোক প্রতি বছর, আপনি তো ট্যাক্স পাবেন, তাই কি আপনি করবেন? তাহলে আমরা বলছি যে সরকার সব দিক বিবেচনা করে, জনস্বাস্থ্য বিবেচনা করে, রাজস্ব আয় বিবেচনা করে, আয় বুঝে ব্যয়। তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে আয় বুঝে ব্যয় করার যে পরিকল্পনা অনুযায়ী 40 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত অর্থাৎ 5% নিচে আনার যে পরিকল্পনা দিয়েছেন, সেটি সরকারের সমস্ত দপ্তরের, যে কথাটি ইকবাল মাসুদ বলেছেন, এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় নয়। আজকে কোভিড এর কারণে কোন ব্যবসা এফেক্ট হয়নি? কোভিড এর কারণে 5 কোটি মানুষ চাকরি হারাবে গোটা বিশ্বে। বাংলাদেশের কত মানুষ না খায় মরছে? এই কোভিড। স্বাস্থ্য মন্ত্রণালয় এখন যদি হাত গুটিয়ে বসে থাকে, তাহলে বাকি মন্ত্রণালয়গুলো কোথায়? বাণিজ্য মন্ত্রণালয়, আপনি তো নাভিশ্বাস উঠেছে, আপনার কারখানা বন্ধ। আপনি জাতীয় রাজস্ব বোর্ড, আপনি নাভিশ্বাস উঠেছে, আপনার রাজস্ব নেই। তাহলে এই প্রক্রিয়া দাঁড়িয়ে আমরা বলছি যে পাবলিক হেলথ, জনস্বাস্থ্য কখনোই এককভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, এটি দেশের সরকারের ব্যবস্থা। আপনি দেখেন এই কোভিড এর কারণে গোটা পৃথিবীতে বিমান ব্যবসা বন্ধ হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা কিন্তু বিমান কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, অনেক বিমান কোম্পানি বসে যাবে, তাহলে ছোট্ট এক অজানা অদৃশ্য ভাইরাসের কারণে। সেই জন্য ধন্যবাদ। বলছি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে উদ্যোগ, সেটাকে সরকারের অন্যান্য মন্ত্রণালয়কে বসে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ সুশান্ত সিনহা। অনেক তথ্যবহুল বক্তব্য আপনার কাছ থেকে এসেছে। আমরা আপনার বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে কোম্পানিগুলো কিভাবে সরকার বা রাষ্ট্রযন্ত্রকে প্রভাবিত করে এবং কিভাবে তাদের সুবিধাটি আদায় করে নেয় এবং যা পরিপূর্ণভাবে জনগণের বিপক্ষে যায় শেষ পর্যন্ত। একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে, একটি কল্যাণ রাষ্ট্রের, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণ হিসেবে যা আমরা আসলেই খুব স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না। আমরা আবার যাচ্ছি প্রফেসর রুমানা হকের কাছে। এখানে দু একটি প্রশ্ন এসছে, যে প্রশ্ন দুটি আপনার কাছে করতে চাই। ই সিগারেট নিয়ে বাংলাদেশে এটি একটি নতুন পণ্য এবং তরুণদের আবার নতুন করে একটি ভিন্ন ধরনের ধূমপানের পণ্যে আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে। ই সিগারেট নিয়ে আসলে আমরা কি ভাবছি এবং রাষ্ট্রের কি ভাবা উচিত? এবং আরেকটি বিষয় এসছে যে কর নীতি প্রণয়ন। প্রধানমন্ত্রীও তার বক্তব্যের মধ্যে বলেছিলেন 2040 সালের মধ্যে তামাক নিয়ন্ত্রণ করতে গেলে একটা যুগোপযোগী কর নীতি প্রণয়নের কথা বলেছিলেন। এবং এখানে প্রশ্ন এসছে যে 40 সালের মধ্যে তামাক নিয়ন্ত্রণ সহ সার্বিক তামাক কর ব্যবস্থা কে একটি ঢেলে সাজানোর জন্য একটি কর নীতি প্রয়োজন। সেই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছি। আপনার কাছে আরো প্রশ্ন পরে আসবো।
ধন্যবাদ। প্রথমে আমি সিগারেটের বিষয়টা যদি বলি, পৃথিবীর অনেক দেশে দেখবেন যে এটা নিয়ে অনেক ধরনের কথা হয় এবং আমাদের যে সুশীল সমাজ আমরা যাদেরকে বলি, যারা তারাও কিন্তু দ্বিধা বিভক্ত। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা অবশ্যই বিভিন্ন যেই গবেষণাগুলো হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে যে এটা অবশ্যই আমাদেরকে মানতে হবে যে সিগারেটটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং আমাদের দেশে আমরা যতই ভাবি না কেন যে আসলে আমাদের মতো দেশের হয়তো জনগোষ্ঠী সিগারেট কেনার মতো সামর্থ্য তাদের হবে না এবং এটাকেও আমরা যদি এখন মনে করি যে আমরা ট্যাক্স দিয়ে এটাকে বন্ধ করব বা এটাকে আমরা এদের ব্যবহার থেকে আমরা মানুষকে বিরত রাখবো, আমার মনে হয় সেটা চিন্তাটা না করাই ভালো। বরং যেহেতু এখনো সিগারেটটা আমাদের দেশে বিড়ি বা সিগারেটের মতো এখনো সেভাবে শুরু হয় নাই, এটাই হয়তো সুযোগ যে আমরা যদি প্রথমেই সিগারেট ব্যাপকভাবে আমাদের এখানে আসার আগেই এটাকে ব্যান করে ফেলতে পারি, তাহলে হয়তো আমাদের দেশে আসলে সিগারেটটা সেভাবে আসতে পারবে না। এখন প্রশ্ন হলো যে ব্যান করলেই শুধু হবে না, আসলে যে কোনো ধরনের এই যেই পলিসি গুলো আমরা করি এটার বাস্তবায়নটা আসলে খুবই জরুরি। সুতরাং আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে আবারও আমি বলছি যে তরুণ জনগণ এদেরকে এবং যারা এখনো যারা সিগারেট অলরেডি তারা ধূমপান করেন বা অন্যান্য ধরনের তামাক ব্যবহার করেন, তারা যেন আবার সিগারেট আসক্ত না হয় এবং সিগারেট যেন আমাদের দেশে আহ, এই তামাক কোম্পানিগুলো এটার বিস্তার না করতে পারে, সেজন্য আমাদেরকে এখনই কঠোর অবস্থান নিতে হবে এবং এটার জন্য আমাদেরকে পলিসিতে এমন ভাবে আনতে হবে যেন আসলে সিগারেটটা আমাদের দেশে ব্যান করা যায় এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। কর নীতি ঠিক নিয়ে আছে। আরেকটা প্রশ্ন ছিল। জি, যেটি আমি সেটাতে আসছি। আসলে সুশান্ত সিনহা এবং ইকবাল মাসুদ ভাই ওনাদের দুজনের কথা থেকেই কিন্তু আমরা বুঝলাম যে আসলে এই তামাক কর যেটা আমরা বলছি এটার সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত আছে, যেমন তামাক কোম্পানিগুলো যে আয় কর দেয় সেটা এবং তাদের যে রপ্তানি শুল্ক আছে তামাক বিদেশে তামাক পাতা রপ্তানির ক্ষেত্রে, এই তামাকের যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ম্যানুফ্যাকচার তাদেরকে লাইসেন্সিং এর আন্ডারে আনা, এই যে আমাদের দেখি আমরা যে এয়ারপোর্ট গুলোতে আসলে কিন্তু শুল্কমুক্ত তামাক কেনার যে সুযোগ সুবিধা, এরকম নানান ভাবে কিন্তু আমরা যে দিকগুলো বলেছেন ওনারা খুবই সুন্দরভাবে যে তামাক কোম্পানিগুলো আসলে আমাদেরকে নানান ভাবে ধোঁকা দিচ্ছে এবং তারা কিন্তু লাভবান হচ্ছে, জনগণ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই সবগুলো বিষয়কে যদি আমরা এইভাবে বারবার বলতে থাকি এটা কিন্তু আসলে সেভাবে হয়তো কাজে দিবে না বা আমাদের আরো সময় লাগবে যদি আমরা মাননীয় প্রধানমন্ত্রী 2040 সাল নাগাদ দেশকে তামাক মুক্ত করতে চাই। এজন্য একটা প্রস্তাবনা হয়তো আমরা চিন্তা করতে পারি যে সবগুলো বিষয়কে আসলে একটা কর নীতির আওতায় নিয়ে আসা, যেটা আসলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছিলেন যে একটা তামাক কর নীতি থাকা জরুরি। যেই কর নীতিতে আসলে এই যে আপনি যেমন বললেন যে সিগারেটের কথা বা ধোঁয়াহীন তামাকের কথা, আপনারা যদি দেখেন যে আমাদের দেশে ধোঁয়াহীন তামাকগুলো, জর্দা, গুল, এগুলোকে আমরা কর কাঠামোর আওতায় আনতে পারছি না, কারণ এগুলো একটা বড় জনগোষ্ঠী আসলে এটা খুবই ইনফর্মাল সেটিং এ এই ধোঁয়াহীন তামাকগুলো তৈরি করে এবং তারা কোথায় করছে আমরা জানি না বলে দাবি করছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। যদিও আমাদের সুশান্ত সিনহা সুন্দরভাবে বলেছেন যে যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে গবেষণা গবেষণা যে দল তারা এদের একটা লিস্ট তৈরি করে অলরেডি আমাদের সাথে শেয়ার করেছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি যে আসলে ইনফর্মাল সেটিং এ অনেক এই ধরনের পণ্য তৈরি হয় যেগুলোকে আসলে তামাকের কর কাঠামোর আওতায় আনা কঠিন। তো সুতরাং আমাদের এই ধোঁয়াহীন তামাকগুলো থেকে আসলে কর আহরণ করা এবং এদেরকে কর কাঠামোর আওতায় নিয়ে আসার জন্য কিন্তু একটা নির্দিষ্ট পলিসি দরকার। এছাড়া আপনারা জানেন যে আমাদের দেশে একটা সমস্যা হচ্ছে যে আমরা লুজ সিগারেট 100 টাকা 200 টাকার সিগারেট বিক্রি করি। পৃথিবীর অন্যান্য দেশে আপনারা দেখবেন যে একটা পুরা প্যাকেট কিনতে হয়। যখন আপনি পুরো এক প্যাকেট কিনতে চাচ্ছেন তখন কিন্তু এটা ভোক্তার উপরে একটা চাপ তৈরি করে যে তাকে অনেক টাকা খরচ করে এই এক প্যাকেট সিগারেট কিনতে হবে। কিন্তু আমাদের দেশে কি হচ্ছে, আপনি 100 টাকা বা 200 টাকা খুব সহজেই আপনি কিন্তু কিনতে পারেন। একটা স্কুলের ছাত্র সে কিন্তু তার টিফিনের পয়সা বাঁচিয়ে একটা সিগারেট কিনতে পারবে বা একজন দরিদ্র আমরা যদি রিক্সা চালকের কথা বলি সেও কিন্তু এই 100 টাকা 200 টাকা বিড়ি বা সিগারেট অথবা জর্দাগুল খুব সহজেই কিনতে পারে, যেহেতু জর্দাগুলো আবার কিন্তু খুব ছোট ছোট স্যাশেতে আমরা বিক্রি করি। তো সুতরাং এটার একটা স্ট্যান্ডার্ড প্যাকেজিংও দরকার যে আসলে 100 টাকা 200 টাকা করে বিক্রি করা যাবে না, এটা একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যার নিচে আসলে বিক্রি করা সম্ভব হবে না। এই ধরনেরও কিন্তু পলিসি দরকার। সেই সাথে আরো অনেকগুলো বিষয় আছে, যেমন আপনারা বলেছেন যে স্কুল বা পাবলিক প্লেস গুলাতে অনেক জায়গা আছে যেখানে আমরা চাই যে এর একটা নির্দিষ্ট সীমানার বাইরে আসলে সিগারেট বিক্রি করতে হবে। এরকম সরাসরি তামাক করের যে হার
বা কি ধরনের পদ্ধতি, যেমন অ্যাড ভ্যালোরেম বা সম্পূরক শুল্ক যেটা আমরা বলছি, এগুলো ছাড়াও কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে যেটা সরাসরি বা একটু ইনডিরেক্টলি আসলে আমাদের এই কর ব্যবস্থাকে, কর কাঠামোকে আসলে ইনফ্লুয়েন্স করে। তো এই সবগুলো বিষয় কিন্তু আসলে একটা জায়গায় একটা নীতিমালার ভিতরে আসা উচিত। না হলে আমরা কিন্তু এই ধরনের কথাগুলো বলতেই থাকবো, এবং অনেক সময় হয় কি যে একসাথে যখন আমরা অনেকগুলো কথা বলি তখন বাজেটের আগে এটাও একটা কোম্পানিগুলো সুযোগ নেয় যে তখন তারা ওই কোনো একটাকে ধরে হয়তো সেটাকে বেশি হাইলাইট করে এবং বাকিগুলো তখন আবার কিন্তু ধামাচাপা পড়ে যায়। তো সবগুলো যদি একটা কর নীতির আওতায় আমরা আনতে পারি, যতগুলো আমরা কথা আজকে আমরা বললাম, যেমন একটা প্রসঙ্গ এটাও এসেছে যে তামাক কোম্পানির যে বোর্ড গুলো আছে, এখানে আসলে কেন অনেকে থাকবেন যারা আসলে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই ধরনের বিষয়। আবার আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ বাস্তবায়ন, এখানেও কিন্তু আসলে দক্ষতা বৃদ্ধির দরকার আছে। আমাদের যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বলি, তাদের যে জনবল, এবং এটা কিন্তু আসলে এই যে জটিল কর কাঠামো, এইটাকে হিসাব করে কর আহরণ করা, এটা কিন্তু তাদের যে বর্তমান জনবল আছে এবং তাদের যে দক্ষতা আছে, এটা দিয়ে কিন্তু এটা সম্ভব না। সুতরাং তাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য কিন্তু আসলে আমাদের পদক্ষেপ নিতে হবে। সেই সাথে আমরা যদি বলি যে আমাদের মনিটরিং ট্র্যাকিং সিস্টেম, এটারও কিন্তু দুর্বলতা আছে, যে কি পরিমাণ, যেটা সুশান্ত সিনহা খুব সুন্দরভাবে বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে বলেছেন যে আসলে কি পরিমাণ ব্যান্ড রোল বিক্রি হচ্ছে বা তাদের কাছে যাচ্ছে সিগারেট বা বিড়ির জন্য, কি পরিমাণ তারা জমা দিচ্ছে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে, কারা ট্যাক্স দিচ্ছে, কারা দিচ্ছে না, কি পরিমাণ দিচ্ছে, কোথায় ফাঁকি যাচ্ছে। এক একটা মন্ত্রণালয় এক একভাবে তথ্য দিচ্ছে এবং একজনের সাথে আরেকজনের তথ্য মিলছে না। যে গবেষণা করছে তিনি হয়তো তার প্রয়োজনে এটাকে দেখছেন বা এটাকে গবেষণা করে বলছেন, কিন্তু যারা এটাকে নেওয়ার কথা, পলিসি মেকার, তারা কিন্তু অনেক সময় আমাদের সেই তথ্যগুলাকে সেভাবে গ্রহণ করছেন না। এখন এই সবগুলো বিষয়কে অর্থাৎ মনিটরিং ট্র্যাকিং সিস্টেম, এগুলোকে যদি আমরা জোরদার করতে চাই, সেটাও কিন্তু আমরা এই কর কাঠামোর ভিতরে নিয়ে আসতে পারি যে হ্যাঁ, যে কিভাবে এগুলোকে আসলে ট্র্যাকিং করতে হবে, কিভাবে এটাকে মনিটর করতে হবে, যে কি পরিমাণ তামাক বিক্রি হচ্ছে, কি পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে, এবং ফাঁকিগুলো যেন তখন খুব সহজে আমাদের এই সিস্টেমে চলে আসে। তো এটার জন্য কিন্তু একটা তামাক কর নীতির একটা ধারায় বা উপধারায় এটাও আসতে পারে যে আসলে কোনটা মানুষকে ডিক্লেয়ার করতে হবে। আমাদেরকে যেমন আমাদের কিছুক্ষণ আগে সুশান্ত সিনহা আরো বলছিলেন যে ইলিসিট ট্রেড, যে যখনই আমাদের এই ধরনের বাজেটের সময় আসে তখনই কিন্তু আমরা বলি যে আমাদের চোরাচালানি বেড়ে গেছে। তো এই যে চোরাচালানি বেড়ে গেছে, এটার যে মিথটা তৈরি করা হয়, এটাকে ভাঙার জন্য আসলে আহ যে ট্র্যাকিং সিস্টেমটা দরকার, এটাকে আরো জোরদার করা, সেগুলো কিন্তু আমাদের এই তামাক কর নীতির ভিতরে আসতে পারে। সুতরাং শুধুমাত্র এই প্রতি বছর আমরা যে করের বাজেটের আগে যেটা নিয়ে আলোচনা করি যে তামাকের দাম কত হওয়া উচিত, কর কতটুক হওয়া উচিত, কর কাঠামো কেমন হওয়া উচিত, এগুলো তো থাকবেই, অবশ্যই এগুলো খুবই জরুরি কথা এবং এগুলোই মূল বিষয়। সেই সাথে আরো যে বিষয়গুলো আছে, যেমন লাইসেন্সিং, যেমন খুচরা তামাক বিক্রি করা, যেমন আমি বলছি যে এই ইলিসিট ট্রেড, এটাকে ট্র্যাক করা, মনিটর করা, বা ওভারঅল যেই তামাকের যেই যেই কি বলবো আমি, ম্যানুফ্যাকচারিং এবং বিক্রি, ট্যাক্স কালেকশন, এই পুরো বিষয়টাকে আমরা যদি এই কর কাঠামোর আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এই কর নীতিটাই আমাদেরকে পথ দেখাবে যে আসলে কিভাবে আমরা এই তামাক ব্যবস্থাপনাটাকে আমরা জোরদার করব, এবং কোথায় কোথায় গ্যাপ আছে তখন কিন্তু আমরা ওই নীতিটাকে রেফার করতে পারবো যে হ্যাঁ, এই শুল্ক, তামাক শুল্ক যে নীতি আছে, এই নীতির ভায়োলেশন হচ্ছে। এখন কিন্তু অনেকগুলো আসলে নীতির ভিতরে নাই, যার কারণে আমরা বলছি, এবং সরকারও কি হচ্ছে প্রতি বছর বাজেটের আগে কোনো বছর এই যে যেটা বলা হচ্ছে যে 25% আসলে রপ্তানি, যে তামাক পাতা রপ্তানির ক্ষেত্রে এক সময় ছিল, তারপরের বছর এটা রহিত করা হলো, আবার এটা 10% করা হয়েছে, আবার গত বছর এটাকে 0% করা হয়েছে। কিন্তু আমরা যদি একটা তামাক কর নীতি আমাদের থাকতো যেখানে বলা হচ্ছে যে না, এটা সবসময় সর্বনিম্ন 25% থাকবে এবং এটা রিভিউ করে এর চেয়ে বাড়বে, কিন্তু এটাকে কমানো যাবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। তো এরকম যদি নীতিতে থাকতো তাহলে অন্তত এটাকে হঠাৎ করে শূন্য পর্যায়ে নিয়ে আসা সম্ভব হতো না। এবং আমরা যদি নীতিতেও নিয়ে আসি যে না, এরকম একটা কর কাঠামো থাকবে যেখানে আমাদের যে সম্পূরক শুল্ক আমরা বলছি, বা
কয়েক বছর পর পর এটাকে রিভিউ করা হবে এবং দেখা যাবে এই যে এরকম নীতি যদি আমরা আবার একটা উদাহরণ দিচ্ছি যে যখন এই ধরনের কোভিড বা এরকম সরকারি এরকম যখন একটা মানবিক বিপর্যয় আসবে তখন হেলথ ডেভেলপমেন্ট স্ট্রাকচারটা সেই সময় বাড়ানো যেতে পারে এবং এটা এই ধরনের বাড়ানো যেতে পারে। এরকম কিছু নীতি যদি আমাদের থাকে তাহলে কিন্তু আসলে এটাকে তখন আর আমাদেরকে দাবি করতে হবে না, অটোমেটিক্যালি ওই নীতির মধ্যে এটা থাকবে যেটা তখন আমরা রিভিউ করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। সেই সাথে আমি আরেকটু যোগ করতে চাই আমার কথায় যে আমাদের দেশে আসলে অনেক নীতি আছে, কিন্তু সেই নীতির বাস্তবায়নটা আমাদের হয় না। সুতরাং আমি এটা বলছি না যে নীতি যদি আমরা একটা শুল্ক নীতি করি, আমরা তামাকের কর নীতি করি তাহলেই আমাদের সব সমস্যার সমাধান হবে, এটা আমি বলছি না। এই নীতিটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তখন আমাদের নজর রাখতে হবে এবং আমরা তখন এই নীতির বাস্তবায়নের যে গ্যাপ গুলো আছে সেগুলো নিয়েও আমরা তখন হয়তো কথা বলতে পারবো। সুতরাং এই বাস্তবায়নের দিকটা আমাদের খেয়াল রাখতে হবে এবং নীতিটাকে এমন ভাবে তৈরি করতে হবে যেটা অবশ্যই বাস্তবায়নযোগ্য। আমি এটা বলছি না যে এমন নীতি করা যেটা বাস্তবায়নযোগ্য নয়। তো এর ধরনের একটা নীতি যদি আমাদের থাকে তাহলে আমরা যারা তামাক নিয়ন্ত্রণে কাজ করছি তাদের জন্য অন্তত এটা আমরা বলতে পারবো সরকারকে যে এই নীতিটা কখন বাস্তবায়ন হয়েছে কখন বাস্তবায়ন হয়নি। কিন্তু এখন অনেক সময় হচ্ছে যে অ্যাডহক কিছু ডিসিশন নেওয়া হচ্ছে, অনেকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাদের আছে তারা নিজস্ব ধারণা থেকে এবং নিজস্ব সুবিধার দৃষ্টিকোণ থেকে তারা অনেকগুলো নীতি নিচ্ছেন তখন এবং অনেকগুলো ডিসিশন নেওয়া হয়ে যাচ্ছে, যেটা আমি মনে করছি যে এটা আসলে আমাদের সামগ্রিক যে অবস্থান সেটার সাথে আসলে সাংঘর্ষিক। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় আমাদের আমি আবারও উল্লেখ করতে চাই যেটা আমার দুজন আরো বক্তা যেটা বলেছেন যে এই করোনা পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অবশ্যই একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছিল এবং যেটা একটা রিকোয়েস্ট করা হয়েছিল যে আমাদের যেন শিল্প মন্ত্রণালয় এটাকে দেখেন যে আমাদের এই তামাক পরিস্থিতিতে এই করোনা পরিস্থিতিতে যেন আমাদের তামাকজাত দ্রব্যর প্রোডাকশন বন্ধ থাকে। কিন্তু দুঃখজনকভাবে আমরা সেটা আমাদের হয়নি এবং অনেকে প্রশ্ন করেছেন যে আসলে আমাদের এই যারা টোবাকো কন্ট্রোল যারা অ্যাডভোকেট আছে তারা আমরা আসলে কি ভাবছি বা কি করছি। তো অবশ্যই আজকের আমাদের যেই আলোচনা সেখানেও আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন যে সবাই একমত এবং সবাই আমরা এটাকে মনে করছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা একটা খুবই ভালো উদ্যোগ এবং আমরা সবাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আছি এবং আশা করি যে আমরা যারা আরো আমাদের যে ওয়াইডার নেটওয়ার্ক তারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এই পরিস্থিতিতে আসলে কিভাবে এই তামাক কর এই আরোপ করে এই করোনা পরিস্থিতিতে সরকারের যেই বিপুল পরিমাণ রাজস্ব দরকার সেখানেও হয়তো আমরা কন্ট্রিবিউট করতে পারি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত 18টা কিন্তু স্টিমুলাস প্যাকেজ বিভিন্ন জনগোষ্ঠীর জন্য ঘোষণা করেছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি খুব স্বল্প সময়ে তার এই দিক নির্দেশনাগুলো দিয়েছেন যে 18টা যে প্যাকেজ তিনি ঘোষণা করেছেন। আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে এই 18টা যে স্টিমুলাস প্যাকেজ এটা অবশ্যই আমাদের দরিদ্র কৃষক এবং আমাদের যারা গার্মেন্ট ফ্যাক্টরি আছেন বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন এমনকি স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছেন তাদের সবাইকে আসলে এই প্রণোদনাগুলো বা স্টিমুলাস প্যাকেজটা তাদেরকে সাহায্য করবে আবার আমাদের এই নন কোভিড সিচুয়েশনে ফিরে আসার। কিন্তু এই যে বিপুল অর্থ এখন দরকার এই 18টা প্রণোদনা প্যাকেজ গুলোকে অর্থায়ন করার জন্য সেখানেও কিন্তু যেটা প্রথমেই আমাদের ইকবাল ওয়াসিফ ভাই উল্লেখ করেছিলেন যে এটার জন্য এখন যে বিপুল রাজস্ব দরকার সেটার জন্য আমাদেরকে এখন খুঁজতে হবে যে আসলে কিভাবে এই বিপুল রাজস্ব আদায় করা যায়। সেখানে আমরা বাইরের থেকে অন্য দেশ থেকে লোন নিয়ে আমাদের লোকাল ক্যাপিটাল মার্কেট থেকে লোন নিয়ে এই টাকাটা আহরণ না করে বরং আমরা যদি তামাক কোম্পানির উপর যেটা একটা সম্পূর্ণ অনাবশ্যক একটা দ্রব্য এবং যেটা মানুষের জনস্বাস্থ্যের জন্য এত ক্ষতিকর সেখানে যদি আমরা সঠিকভাবে করটা আরোপ করতে পারি এবং সেটার জন্য স্পেসিফিক ট্যাক্স যেটা আমি বলেছি বা ইকবাল মাসুদ ভাই প্রস্তাবনা করেছেন যে হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ কে বাড়িয়ে দেওয়া অর্থাৎ তামাকের উপরে যদি আমরা করটা বসাই তাহলে জনস্বাস্থ্যের যেমন উন্নতি হবে, স্পেসিফিক ট্যাক্স যেটা আমি বলার চেষ্টা করেছি আরোপ করলে মানুষ এই তামাকের ব্যবহার থেকে আসলে কমে আসবে এবং এই কোভিড সিচুয়েশনে আসলে আমরা মানুষের জনস্বাস্থ্যের উন্নতি হবে। সেই সাথে আমরা এই যে বিপুল যে রাজস্ব ঘাটতি আমরা ভাবছি ফোরকাস্ট করছি নেক্সট ইয়ারের জন্য সেখানেও আমাদের আসলে কিন্তু এই রাজস্ব ঘাটতির আমরা কমাতে পারবো এই তামাকের উপর যদি আমরা সঠিকভাবে কর আরোপ করতে পারি। তবে আমি আবারও আপনার প্রশ্নে ফিরে আসছি হামিদুল হিলুল, আপনি যেটা বলেছেন যে তামাক কর নীতি এটা হয়তো আমাদেরকে আবার ভাবাচ্ছে এই কোভিড সিচুয়েশনে যে আসলে আমরা কতটা ভালনারেবল এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আসলে আমাদেরকে এখনো এই হেলথ সেক্টরটাকেও ঢেলে সাজাতে হবে এই সময়, ভবিষ্যতে স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে অনেক
উন্নত করতে হবে। এবং এক্ষেত্রে আমরা যদি আসলে তামাক নিয়ন্ত্রণ করতে পারি, তামাকের ব্যবহার কমাতে পারি সঠিক কর নীতির মাধ্যমে, তাহলে এটা অবশ্যই আমাদের জনস্বাস্থ্যের জন্য, দেশের জনগণের জন্য এবং সরকারের জন্য একটা ভালো দিক হবে। তো আমি আশা করব যে আমাদের সাথে যারা আছেন, আমাদের সহযোদ্ধা যারা, তারা অবশ্যই একমত হবেন যে আসলে আমাদের একটা তামাকের কর নীতি দরকার, যেখানে এই এতগুলো বিষয় যেটা অল্প সময়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি, সবগুলো একটা নীতির মধ্যেই থাকবে, যাতে আমাদের বিভিন্ন সময়ে সরকারের সাথে যখন আমরা নেগোশিয়েট করতে যাব বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সাথে যখন আমরা কথা বলতে যাব, তখন আমরা রেফার করতে পারবো যে দেখেন এটা একটা এগ্রিড একটা নীতি। তবে এই নীতিটা তৈরি করার জন্য অবশ্যই আমাদের অনেক কনসালটেশন করতে হবে, সবার সাথে আলোচনা করেই এমন একটা নীতি আমাদেরকে আনতে হবে যেটা আমরা সহজে বাস্তবায়ন করতে পারি এবং সেটা জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে। অবশ্যই এখানে আমি বলবো যে রাজস্ব বৃদ্ধি বা পাওয়া এটা একটা ভালো দিক, অবশ্যই দেশের অর্থনীতির দিকে চিন্তা করে এটাকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের সব আলোচনার আসলে অত প্রধান যে দিকটা সেটা হলো জনস্বাস্থ্যের দিক কথা চিন্তা করে। তো আমি এখানেই শেষ করব, যদিও আর ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আমি ধন্যবাদ প্রফেসর রুমানা হক আপনাকে। চমৎকার করেই আপনি ব্যাখ্যা করেছেন যে তামাক কর নীতি কেন প্রয়োজন এবং আম, আমাদের কোভিড সিচুয়েশনে এই তামাকের উপর উচ্চ করারও কিভাবে আমাদের ক্ষতি পোষাতে সহায়তা করবে। এবং ই সিগারেটের বিষয়টি যে প্রশ্নটি করেছিল এখানে এখানে ইমন রহমান সম্ভবত, সেই বিষয়টিও আমাদের অবস্থানটি আপনার বিশেষ করে তামাক বিরোধী বা তামাক নিয়ন্ত্রণ কর্মী যারা আছেন তাদের পক্ষ থেকে তাদের অবস্থানটি আপনি ক্লিয়ার করেছেন। আম, ধন্যবাদ। আমরা একদমই শেষে আমাদের সাথে আজকে আলোচনায় ছিলেন ইকবাল মাসুদ, ডিরেক্টর হেলথ সেক্টর, ঢাকা হাসিনিয়ান মিশন, ছিলেন সুশান্ত সিনহা, সাংবাদিক ও গবেষক, এবং অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আপনাদের সবাইকে ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোবাকো ট্যাক্স পলিসি বিএনটিটিপি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা অনেকক্ষণ সময় নিয়ে আমাদের এই টক শোটি শুনেছেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের কাছে ধন্যবাদ, আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা সবাই জানি যে তামাক একটি অনাবশ্যক, একটি ক্ষতিকর পণ্য, এবং এই পণ্যটি নিয়ন্ত্রণ করা আবশ্যক। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 2040 সালের মধ্যে বাংলাদেশকে তামাক মুক্ত করবেন। সেই তামাক মুক্ত করার অন্যতম একটি উপায় হচ্ছে কর বাড়ানো, কিন্তু বর্তমান কর পদ্ধতিতে কর আরোপের ফলে তামাক কোম্পানি লাভবান হচ্ছে। এটা কখনোই চলতে দেওয়া যায় না যে আমরা কর আরোপের মাধ্যমে তামাক কোম্পানিকে লাভবান করব। সুতরাং এর সমাধান হচ্ছে সুনির্দিষ্ট কর আরোপের মাধ্যমে তামাক কোম্পানির লাভ রহিত করা এবং সরকারের রাজস্ব বাড়ানো। এর পাশাপাশি তামাক কোম্পানিকে প্রদত্ত যে সমস্ত সুবিধার কথা বলা হয়েছে সেই সমস্ত সুবিধাগুলো রহিত করা এবং আন্তরিকভাবে তামাক নিয়ন্ত্রণ নিয়ে কাজ করা। আমরা সবাই জানি যে জনস্বাস্থ্য বিবেচনা সর্বাগ্রে, মানুষ সুস্থ থাকবে, মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, এবং তা নিশ্চিত করতে গেলে এই ক্ষতিকর পণ্য যা মানুষ মৃত্যুর ফেরি করে, মানুষের মৃত্যু, যেমন 2018 সালে তামাক ব্যবহারজনিত রোগের কারণে 1,26,000 লোক মৃত্যুবরণ করেছে, এবং তামাকজনিত অসুস্থতা, মৃত্যু এবং এর চিকিৎসা ব্যয়, উৎপাদনশীলতা হারানো সংক্রান্ত যে ব্যয় হয়েছে তা 2018 সালে তার হিসেব করলে দাঁড়ায় 30,660 কোটি টাকা। এবং ওই বছরে তামাক খাত থেকে আমাদের দেশে আয় হয়েছে মাত্র 22,800 কোটি টাকার মতো, অর্থাৎ প্রায় 8,000 কোটি টাকা বেশি ব্যয় হয়েছে তামাকজনিত রোগের চিকিৎসা এবং উৎপাদনশীলতা হারানো শুধু। কিন্তু সামগ্রিক হিসাব করলে এই ব্যয়টি আরো বেশি। সুতরাং তামাক ব্যবহার সামগ্রিকভাবে আমরা যে রাজস্বের হিসাব করছি সেই হিসাবটিও যথোপযুক্ত নয়, কেননা রাজস্বের আয়ের চেয়ে এই খাতে যে স্বাস্থ্য ব্যয় সেখানে ক্ষতির পরিমাণ অনেক বেশি। সুতরাং এটিকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করার অন্যতম উপায় রাজস্ব বৃদ্ধি করা এবং যথোপযুক্ত পদ্ধতিতে রাজস্ব বৃদ্ধি করা, সেটা আমাদের সবার এখন প্রাণের দাবি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। নিশ্চয় অন্য একটি বিষয় নিয়ে অন্য একদিন আপনাদের সামনে আবার হাজির হব। কৃতজ্ঞতা সবার প্রতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।